খলিফা স্যার। এবং স্যার আরেকটি ক্লাস ছিল এমডিএফ সিমুলেশন ডে 3-তে। সেই ক্লাসটি আমাদের পরবর্তী শিডিউলে আমরা জানিয়ে দেবো যে কবে না হবে। ও আরেকটা অ্যানাউন্সমেন্ট, আমাদের ডে 6 এর যেই গ্রাফ গ্রাফেট প্রিজমের যে ক্লাসটি, সেটা আমরা সময় কালপেকন করে 27 তারিখ ইনশাল্লাহ নিব। আমি ক্লাসের রুটিনটা আবার একটু আপডেট করে দেবো। তো আজকের ক্লাসে সকলকে স্বাগতম, এবং আশা করি বিগত ক্লাসগুলোতে আপনারা খুব ভালো করে রিসার্চ বিষয়ের যে টপিকগুলো ছিল সেগুলো ভালো করে শিখতে পেরেছেন, এবং সামনেও আমাদের যে সেশনগুলো আছে সেগুলোতে আপনারা ভালো করে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে স্যারকে অনুরোধ করব, আহ আজকের যে সেশনটি, সেই সেশনটি স্যার শুরু করুন। তো আসসালামু আলাইকুম স্যার। স্যার সম্ভবত আনমিউট করতে হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। স্যার আছেন তো জি ভালো? স্যার। জি, আলহামদুলিল্লাহ স্যার। জি স্যার, ঠিক আছে, চালিয়ে যান, তাহলে আর ডিস্টার্ব দিচ্ছি না। কি তো শুরু করবো বেস্ট অফ এখন? লাক। ফিফটি হ্যাঁ, বেস্ট অফ লাক। আর 61 একই জন জয়েন করছে, আর কয়েকজন জয়েন করুক, মাত্র 61 তো। অসুবিধা নাই। আর কয়েকজন একই আসুক। একই সাথে অ্যাটেন্ডেন্ট যারা আছে তাদেরকেও শুভকামনা জানাচ্ছি। সুন্দর একটা ট্রেনিং সেশন, এবং আজকে আবার মনে হচ্ছে আমাদের ট্রেনিং এর প্র্যাকটিক্যাল সেশনটা শুরু হচ্ছে স্যারের হাত ধরে। হ্যাঁ। তো স্যার সহ সকল পার্টিসিপেন্ট সবাইকে ফার্মেসি বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শুভরাত্রি বোধহয় বলা যায়। তো সবার ট্রেনিং শুভরাত্রি। এবং টিচিং এবং লার্নিং একই সাথে ভালো কাটুক। তা আমি ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি স্যার, আপনি ওকে চালিয়ে স্যার। যান। জি জি। জি, ধন্যবাদ স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাকিব, জি স্যার। আহ, একটু লেট করি নাকি? জি স্যার। এ, হ্যাঁ, একটু লেট করি তাহলে সবাই আসলে, কারণ একটু গুরুত্বপূর্ণ তো, প্র্যাকটিক্যালি শেখার জন্য সবার দরকার আর কি। ঠিক আছে।
আমরা মনে হয় শুরু করতে পারি না সাকিব? ইনশাল্লাহ। স্যার ইনশাল্লাহ। ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। ওকে, ধন্যবাদ। আমাদের যে প্রোগ্রামটা, এই যে রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম, আজকে ক্লাস সম্ভবত 5 নাম্বার ক্লাস, হ্যাঁ, সেশন নেটওয়ার্ক ফার্মাকোলজি। আমি আবুল বশর রিপন খলিফা, অ্যাসোসিয়েট প্রফেসর, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং পিএইচডি ফেলোশিপে এখন আছি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি দুই জায়গায় কাজ করছি। তো আমাদের এই নেটওয়ার্ক ফার্মাকোলজি বুঝতে দুইটা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে ওষুধ যেটা দিয়ে বানায়, আবার বডি যেটা দিয়ে তৈরি হয়েছে, দুইটা হচ্ছে কেমিস্ট্রি। এই জন্য কেমিস্ট্রি অ্যান্ড বিয়ন্ড আমি শব্দটা উল্লেখ করেছি। তো মানুষের জীবন এবং ঔষধ দুইটা আসলে অধিকাংশই কেমিক্যাল জিনিস দ্বারা তৈরি, এবং তার মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ওয়াটার, এই পানি, যেটা না থাকলে জীবনের কল্পনা করাও সম্ভব না। এরপরে কেমিক্যাল দিয়ে তৈরি হয়। এখানে একটা বেনজিন চিত্র দেখছি, দুই পাশে দুইটা রং দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডিএফটি আমরা বলি, ডেনসিটি ফাংশনাল থিওরি অনুযায়ী কোথাও কনসেন্ট্রেশন বেশি, কোথাও ইলেকট্রনের কনসেন্ট্রেশন এবং অকুপেন্সিটা অনেক বেশি পরিমাণ থাকে, অরবিটাল বলি আমরা যেটাকে। সাথে আর একটা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, গ্রহের উপর মানুষ সওয়ার হয়েছে অনেক। তো সেটা আসলে বলতেছে আমরা রেজোনেন্স বা রিয়াকশন স্টেপস, বিভিন্ন প্রকার ভাঙ্গা করা। গতদিন আপনারা হয়তো যে আমাদের শফিক স্যারের ক্লাস আপনারা শুনেছেন, ওখানে যে মেটাবলিজম সম্পর্কে আমরা জানছিলাম। ভিতরে অনেক পরিমাণ মেকানিজম হয়, ক্যাটাবলিক অ্যানাবলিক রিয়াকশন, যার কারণে নতুন কিছু তৈরি হয়। তো এই যে সভ্যতা তৈরি হয়েছে অনেক মানুষের জীবনের বিনিময়ে, হ্যাঁ, অনেক স্বৈর শাসক, অনেক কি বলা যেতে পারে, মানুষ খেকো রক্ত পিপাসু মানুষের জীবনের বিনিময়ে দেখা যায় যে ভালো একটা কিছু তৈরি হয়েছে। এরপরে আমরা লাস্টের দিকে এটা দেখেছি, যেটা এর ভিতরে যে আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল ব্লু প্রিন্ট আমরা বলি, হিউম্যান বডির ভিতরে যে কার্যক্রমগুলো হয়, বিভিন্ন প্রকারের শক্তি স্তর থেকে শুরু করে আমাদের একেবারে এনজাইম ট্রান্সফার পর্যন্ত, ট্রান্সফরমেশন, কনফিগারেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, হ্যাঁ, বলছে সব প্রকার প্রক্রিয়ার মাধ্যমে যে সেল গঠন হয় তার একটা সিম্বলিক ওয়ার্ড আমরা এখানে রেখেছি। এখানে একটা নেটওয়ার্ক আমি দেখাইছি, এটা হচ্ছে ন্যাচারাল থেকে আমরা যে ওষুধগুলো নেই, বিভিন্ন প্রকার প্রোটিনের সাথে বাইন্ড করে আমার বডির ভিতরে আসে, স্পেসিফিক কোন অংশে বাইন্ড করবে সেটাকে দেখায়। আচ্ছা, এরপর দেখেন, কাহিল গিবরান একজন বিজ্ঞানী, উনি একটা কথা বলেছেন, ফর থটস ইজ এ বার্ড অফ স্পেস। চিন্তা জগৎ উন্মুক্ত পাখির মতো বলা যেতে পারে। দ্যাট ইন কেস of words may indeed unfold its wings but cannot fly। কোনো কারণে যদি তার দুইটা পাখাকে বেঁধে দেওয়া হয়, তো তার জন্য উড়ে বেড়ানো খুব কষ্টকর, সে আর ফ্লাই করতে পারে না। ঠিক একই রকম মানুষের তার ব্যক্তি চিন্তা স্বাধীনতা থেকে যদি আটকায় দেওয়া হয়, তো নলেজ সৃষ্টি হওয়া সম্ভব নাই, নতুন কোনো কিছু তৈরি হওয়ার সম্ভব নাই, কারণ তাকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য চিন্তার রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যারামিটার সেটা হচ্ছে আমাদের মুক্ত চিন্তা, এবং যে কোনো প্রকারের রিসার্চ, বিশেষ করে রিসার্চের মুক্ত চিন্তা বলতে আর অনেক কিছুই এখন বোঝায়। আমি জাস্ট রিসার্চের ক্ষেত্রে বোঝাচ্ছি যে মুক্ত চিন্তার মাধ্যমে আসলে রিসার্চ তৈরি হয়। হোয়েন দ্য হোল, আমরা এটা এই কথাটা আগেও বলেছি, যে হোয়েন দ্য হোল ইনফিনিটি আমরা বলি, ইজ টেকেন ফ্রম দ্য হোল, একটা শূন্য শূন্য থেকে নেওয়া আছে, বা দ্য হোল স্টিল রিমেইন, মানে শূন্য শূন্য শূন্য, তিনটা শূন্যর কথা এখানে বলা হয়েছে।
মানে মহাশূন্য আমি যেটা বলি, রিসার্চ হচ্ছে একটা মহাশূন্য, যে জায়গার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অনেক ইনপুটও এটা আসলে শূন্যই, যার কোনো ব্যাখ্যা দেওয়া যায় না, কারণ অবদান অনেক শূন্য। পৃথিবীতে যা আবিষ্কৃত হয়েছে, মানুষ যেটা জেনেছে, কিন্তু যা সৃষ্টি হয়েছে তার কিছুই এখনো মানুষ জানতে পারেনি। এটা হচ্ছে রিসার্চের মাধ্যমে যেটা জানছে, এটা একটা শূন্যের মধ্যেই মহাশূন্য বাকি রয়ে গেছে, মানে হাজার লক্ষ কোটি মানুষের অবদানও এখানে কিছুই না। আচ্ছা, এখানে এই এখানে আসলে মানে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না সেই শব্দটাকে বোঝানো হয়েছে এখানে। তারা কি দেখে না যে আকাশ মণ্ডল এবং পৃথিবী একত্রিত ছিল সৃষ্টি একক হিসেবে, তারপর আমি তাদেরকে আলাদা করে দিলাম। আমরা সকল জীবন্ত জিনিস পানির থেকে সৃষ্টি করেছি, তবুও তারা কি বিশ্বাস করে না? এই যে আমরা বলি যে যে পানির অপর নাম জীবন, কে বলেছে? পৃথিবীর কোনো, কি বলা যায়, উম পৃথিবীর কোন প্রকার সায়েন্টিস্ট বা কেউ এখানে বলে নাই যে আমি পানিকে সৃষ্টি করেছি এবং পানির অপর নাম জীবন। কোনো এনসাইক্লোপিডিয়াতে পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু আমরা সবাই বলে থাকি পানির অপর নাম জীবন। কিন্তু এই কোরআন শরীফের ভিতরে এই শব্দটা আসছে যে আমি পানি দিয়ে সৃষ্টি করছি, অতএব পানির অপর নাম জীবন হিসেবে কল্পনা করা যায়। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে লোকালাইজেশন এন্ড ডিলোকালাইজেশন। যদি কোনো কোনো জায়গায় কোনো কিছু স্থির হয়ে যায়, তো সেটা আর কখনো উন্নতি করতে পারে না। যেমন আপনারা দেখবেন যে যে কোনো মানুষ একটা নির্দিষ্ট জায়গায় পড়ালেখা শেষ করে, অথবা পড়ালেখা মানে 4 বছর বা 5 বছর একটা কোর্স শেষ করে একটা নির্দিষ্ট চাকরিতে ঢুকে গিয়েছে, লোকালাইজড হয়ে গেছে, তো তার দ্বারা রিসার্চ সম্ভব না। সে শুধুমাত্র কিছু টাকা পয়সা উপার্জন করতে পারবে, বা তার কনসেপ্ট, তার থটস, যেটা আমরা বলছিলাম যে ব্লুমস টেকনোলজি, নলেজ ইজ দ্য পাওয়ার অফ থটস অ্যান্ড থিঙ্কিং অফ এ হিউম্যান বিং। নলেজ একটা শক্তি যেটা মূলত মানুষের চিন্তা জগৎ থেকে উদ্গৃহীত হয়। ব্লুমস নামে একজন যিনি নলেজের সংজ্ঞা দিয়েছেন, তার কথা অনুযায়ী তো লোকালাইজড যদি হয়ে যায়, কোনো চিন্তা যদি লোকালাইজড হয়ে যায়, সেখান থেকে আসলে রিসার্চের অত কিছু আশা করা যায় না। এই জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছি, আমরা অবশ্যই আমাদের চিন্তা জগৎকে আমরা ডিলোকালাইজড করব, যাতে চিন্তার মধ্যে একটা স্টর্মিং হয় এবং সেখান থেকে মানুষ নতুন কিছু পাইতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে আনছি আমি, যে ডিলোকালাইজেশন ইন পলিটিক্স। হ্যাঁ, যদিও যদিও পলিটিক্স এর বিষয় এটা, লোকালাইজড গভর্নমেন্ট কখনো স্থির থাকতে পারে না। দেখেন ওই যে একজন লোকালাইজড তার চিন্তা জগতের মধ্যে ছিল যে সে কোন এক প্রকার মানুষকে শেষ করে দেবে পৃথিবী থেকে, বলছে তার পতনও হয়েছে, সে মানুষগুলো শেষ হয়ে গেছে। তো এই এই ধরনের চিন্তা মানসিকতা থেকে আমরা বের হয়ে আসবো, যেন এই ডিলোকালাইজড অবস্থায় আমাদেরকে না থাকতে হয়, সরি লোকালাইজড অবস্থা। এরপর যে সভ্যতাগুলো আমি দেখিয়েছি, যে পরিবর্তনগুলো কিভাবে হয়, ঠিক আমাদের ওই যে গ্রিক যে তারপরে রোমানরা আসলো, এরপরে অ্যারাবিয়ানসরা আসলো, এরপর মঙ্গোলিয়ান, ব্রিটিশ, এরপরে এখন আমেরিকান, এরপরে কে যা আসে বোঝা যাচ্ছে না, কারণ এই যে যে পরিবর্তনগুলো আছে সভ্যতার মধ্যে, এইগুলো আসলে মানুষের একটা চিন্তার ফসল। যে যে জাতি যত বেশি এই সভ্যতার লাইনে অথবা অসভ্যতার লাইনে চিন্তা করবে, তো তাদের উপর বারবার পরিবর্তনশীল হয়, সেটাই বোঝানো হয়েছে। এরপরে দেখেন দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ কিছু, এটা হচ্ছে ইন্টারমলিকুলার ডিস্টেন্স, এখানে পটেনশিয়াল এনার্জি আমি কেমিস্ট্রি দিয়ে দেখেছি। যেহেতু আমাদের রিসার্চটা মূলত হবে উম, আমাদের যে বাইন্ডিং অ্যাফিনিটি ড্রাগের সাথে আমাদের বডির যে প্রোটিন গুলো আছে, অর্থাৎ লিগ্যান্ড অথবা স্মল মলিকুলের সাথে আমাদের ম্যাক্রো মলিকুলের যে কার্যক্রম গুলো হবে, তো সেটা এক প্রকার পোটেনশিয়াল এনার্জি, ইন্টারমলিকুলার ডিস্টেন্স বিটুইন টু অ্যাটমস। তো দুইটা অ্যাটমের মাঝখানে যে শক্তিগুলো থাকে এবং সেই শক্তিগুলো পরিবর্তনশীল হয়, এটা আমাদের কারো হাতে না। এজন্য বলছে আমাদেরকে চিন্তা করে বের করতে হবে যে কোন জিনিসটাকে নিয়ে আমি কাজ করবো রিসার্চের মূল জায়গায়, সেই পটেনশিয়ালিটি আমাদেরকে বের করে নিতে হবে। হেনরি হিয়ারিং উনি বলছেন যে একটি আণবিক বিক্রিয়া এক ভারসাম্য অবস্থা থেকে অন্য ভারসাম্য অবস্থায় যায় সকল সম্ভাব্য মধ্যবর্তী পথের মাধ্যমে। মাঝখানে যে গুরুত্বপূর্ণ একটা, সকল মধ্যবর্তী পথের মাধ্যমে, কিন্তু শক্তির জন্য সবচেয়ে সাশ্রয়ী পথটি তত বেশি ভ্রমণ করবে যত বেশি ঘন ঘন, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, শক্তি তত বেশি উৎপন্ন হবে। ঠিক একই রকম আমরা যত বেশি চিন্তা করব, তত পরিমাণ রিসার্চের ম্যাটেরিয়াল আমার মাথার মধ্যে আসবে এবং আমি দিতে পারবো মানুষকে।
এইখানে এটা হিজিবিজি দেখাইছি আমি অনেক কিছু, যেহেতু বডি একটা সেন্ট্রাল ডগমা বা সেন্ট্রাল একটা সায়েন্স এবং কেমিস্ট্রি এক প্রকার সায়েন্স। বিভিন্ন প্রকার দিক রিসার্চে যে কেমিস্ট্রি আছে, ম্যাটেরিয়াল আছে, বায়োলজি আছে, কম্পিউটেশনাল আছে, এনার্জি এবং ডাইনামিক্স, যে আমাদের যেটা আমরা মলিকুলার সিনথেসিস, মলিকুলার মডেলিং আছে, রিসার্চ আমাদের স্পেসিফিক যে পাথওয়ে যেটা, এরপর কাইনেটিক অ্যান্ড পাথওয়ে অ্যানালাইসিস। আমরা একটু পরে দেখবো হ্যান্ডস অন ট্রেনিং এর জন্য যাবো, তখন দেখবো যে যে কিভাবে এই জিনিসগুলো হয়। এভরিথিং ইজ দ্য ফিউচার, এভরিথিং ইন দ্য ফিউচার ইজ ওয়েভ, এভরিথিং ইন দ্য পাস্ট ইজ এ পার্টিকেল। এটা সম্পর্কে আমি একটু আপনাদের ফিডব্যাক নিতে চাই, যে বাক্যটা দ্বারা ভবিষ্যতে সবকিছু একটি তরঙ্গ, অতীতের সবকিছু একটি কণা, আসলে কি বোঝাইতে চেয়েছি আমি, বা ওই যে যে সায়েন্টিস্ট দিয়েছেন তিনি কি বোঝাইতে চেয়েছেন? কেউ যদি একটু 1 মিনিট যদি আমি সময় দেই এখানে, 1 মিনিট যদি আপনি একটু বলেন মানেটা কি, ক্যান এনিওয়ান সে? আমাকে কি শোনা যাচ্ছে? স্যার, হ্যাঁ, বুঝলাম যে ভবিষ্যতে সবই তরঙ্গ, অতীতে সবকিছু একটা পার্টিকেল কণা, কেন, হোয়াই? আপনাদের মতামত চাচ্ছি। অতীত স্থির হয়ে গেছে, তার টাইম স্প্যান শেষ, যেটা হবার সেটা হবারই ছিল, সেটার মধ্যে পরিবর্তন সম্ভব নয়। বাট ভবিষ্যৎ তরঙ্গের মতো ভবিষ্যৎকাল চলতে আছে, সামনে কতদিন যাবে কেউ জানে না, অতএব ওখান থেকে সৃষ্টির কিছু আছে, অতীত ইতিহাস, বাট ভবিষ্যৎ হচ্ছে নলেজ, এর জন্য উন্মুক্ত। এখানে আমরা কয়েকটা জিনিস দেখছি, যে যে হাইজেনবার্গ এবং শ্রডিঞ্জার, ওনারা মূলত আমাদের এই যে এই নেটওয়ার্ক ফার্মাকোলজি বা নেটওয়ার্ক, মানে বাইরের জগতে ওষুধ এবং জীবনের সাথে একটা সম্পর্ক, যেটা কিছু সূত্রের মাধ্যমে তৈরি হয়েছে, যেটাকে আমরা যে একটু আগে বলেছিলাম যে ডিএফটি, ডেনসিটি ফাংশনাল থিওরির মাধ্যমে বাইন্ডিং অ্যাফিনিটি গুলো ক্যালকুলেশন করা যায়, সেগুলার বলা যেতে পারে একনলেজমেন্ট ওনাদের উপরে প্রযোজ্য, কারণ ওনারা এই জিনিসগুলো সম্পর্কে চিন্তা করে আবিষ্কার করেছে। সেই ইকুয়েশন গুলো দেওয়া হয়েছে কিভাবে আবিষ্কার করে করা হয়, সূত্র তো আমাদের দরকার নাই। এই জায়গায় আমরা দেখি দিস ইজ এ স্মল মলিকুল, আর একটা বিগ মলিকুল, আমি যদি এটা গোল্ড ক্লাস্টার, এটা হচ্ছে ইন্ডোল। এবারে ওয়েব ফাংশনাল ডেন্সিটি, ওয়েব ওয়েবের ক্ষেত্রে এবং ডেন্সিটি ফাংশনাল ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং এগুলোর দ্বারা কি কি করা হয়, মূলত ওই যে কোয়ান্টাম মেকানিক্স আমরা এটাকে বলি, যেমন স্ট্রাকচার, আইআর, রমন, ভিসিডি, এনএমআর, ইউভি, মলিকুলার অরবিটাল, এইগুলো জিনিসগুলা এখান থেকে তৈরি করা হয়। তো এই যে সূত্রগুলো যিনি আবিষ্কার করছেন সেগুলো হচ্ছে শ্রডিঞ্জার এবং, হ্যাঁ, এরপরে যে এখানে বিভিন্ন প্রকার ফোর্স ফিল্ড মেথড, যেটা আমরা দেখবো একটু পরে, যে কোনো একটা স্ট্রাকচার মানুষের বডিতে, যেমন ভিতরে হচ্ছে আমার ড্রাগ, বাইরে হচ্ছে প্রোটিন, এই দুইটার মধ্যে যে নেটওয়ার্কটা তৈরি হবে বাইন্ডিং এর মাধ্যমে, সেই নেটওয়ার্কিংটা হওয়ার জন্য কি কি প্রযোজ্য, তার মধ্যে বলছে কিছু ফোর্স ফিল্ড আছে, হ্যাঁ? সেই ফোর্স ফিল্ড গুলোকে আমরা বলি ইউনিভার্সাল ফোর্স ফিল্ড, এম্বার, চার্ম, এগুলো ফোর্স ফিল্ড। এখানে ডিএনএ, এই নিচে আমরা যদি দেখি এটা একটা পাইপের মতো, এগুলো হচ্ছে কার্বন চেম্বার আকারে ব্যবহার করা হয়েছে। এরপর দেখেন এখানে স্মল অ্যান্ড বিগ মলিকুল বলতে আমরা কি বোঝাই। এই যে এখানে অনেকগুলো মাঝখানে একটা দেখেন বস্তু দেওয়া আছে, এটা দিচ্ছি যে আমরা স্মল মলিকুল, এবং তার চারপাশে যা কিছু আছে একটা প্রোটিন এবং এনভায়রনমেন্ট, এটা হচ্ছে আমাদের ম্যাক্রোমলিকুল। বিগ মলিকুল যেটাকে বলি অর্থাৎ প্রোটিন, এতে এই ড্রাগটা যার সাথে বাইন্ড করবে তার যে সেলের ভিতরে যা কিছু আছে, প্রোটিন অথবা রিসেপ্টর, এনজাইম, হরমোন, আমরা যেটাই বলি না কেন। এরপরে আমরা আসি যে এই যে কম্পাউন্ডটা, তার আশেপাশে যে আমরা দেখছি তার ডেনসিটি ভিন্ন ভিন্ন, সেই কম্পাউন্ড, কিছু কম্পাউন্ড এখানে ড্রাগ একটা আমরা বলেছি, এই ড্রাগটাকে যদি ধরা হয়, সে যদি বাইন্ড করে কোন কোন জায়গায় বাইন্ড করছে, প্রোটিনের কোন কোন জায়গায়, তো এটা তার সাথে কি কি বন্ডের সাথে নেটওয়ার্কিংটা হয়েছে, মানে কোন কোন বন্ড কোন জায়গায় নেটওয়ার্ক তৈরি করলো, এবং কোন টাইপের বন্ড, পাই বন্ড নাকি পাই অ্যালকাইল, অথবা না হাইড্রোফোবিক না হাইড্রোফিলিক, এটা আবার ভিত্তি করে আমাদের ড্রাগের অ্যাকশন গুলো নির্ধারিত হয়। জাস্ট এগুলো এখন দেখার বোঝার জন্য কিছু কিছু কথাবার্তা বলে রাখছি এখানে আমরা, যে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যিনি নোবেল প্রাইজ পেয়েছেন 1967 সালে, তার একটা বাণী, যে বলতেছেন উনি যে আমরা যদি কি করি,
আমরা কোনো সন্দেহ নেই যে আমরা সূর্য শক্তি কাজে লাগাতে সফল হব। যদি সূর্যকিরণ যুদ্ধের অস্ত্র হতো, তাহলে আমরা শত শত বছর আগেই আমাদের শত শত বছর আগেই সৌর শক্তি থাকতো, আছে কিন্তু, বাট এই যুদ্ধাস্ত্র হিসেবে আমরা ব্যবহার করতে পেরেছি কিনা, মানে সেই সৌরশক্তি কি কি কাজে আমরা ব্যবহার করলাম, সেই জিনিসটা হচ্ছে কি কাজে লাগাতাম যদি আমরা আগের থেকেই জানতাম। এই জায়গায় এখানে দেখেন যে টেম্পারেচার অফ ডিফারেন্ট টেম্পারেচার, আবার এখানে দিচ্ছে যে র্যাঙ্ক অফ দা হটেস্ট ভিয়ার্স এবং কোল্ডলেন্স, মানে সমাজের ভিতরে বিভিন্ন প্রকার যে আমরা বিভিন্ন প্রকার খাবারের ভিতরে বিভিন্ন প্রকার জিনিস ব্যবহার করি এবং বিভিন্ন গ্রিন ফুডস আমরা ব্যবহার করি, সেখান থেকে গ্যাস নির্গত হয়। তার একটা পরিবর্তনের কারণে যে কি ধরনের পরিবর্তনগুলো টেম্পারেচারের সাথে হয়েছে, সেটা একটা বৈশিষ্ট্য, অর্থাৎ যে আমাদের পুরো এনভায়রনমেন্টের পরিবর্তনশীল, সেটাকে বোঝানোর জন্য আমি এই চিত্রটা দেখিয়েছি। এইবার আসি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমাদের দরকার এখন। এখানে একটা সোলার প্যানেল আমি দেখিয়েছি, সৌরশক্তি কি ব্যবহার করছে। এই প্যানেলের ভিতর থেকে কিছু কেমিক্যাল, যেখান থেকে লাইট এবং আয়ন ডিফিউশন হচ্ছে, এইটা দিয়ে আমার বিভিন্ন প্রকার ডিজাইন করে ঘরবাড়ি বানাচ্ছি। আর এটা আসছে কোন জায়গা থেকে, অনেক বই আমরা এখানে দেখছি, মূলত এগুলো হচ্ছে নলেজ, যে নলেজ থেকে আমরা টেকনোলজিটা পাচ্ছি। এই ইলেকট্রিসিটি সম্পর্কে দেখাচ্ছি, যেমন এখানে একটা বিক্রিয়ার ভিতরে এক প্রকার লাইট ব্যবহার হয়েছে, যে লাইটের কারণে বিভিন্ন করে ফটোসিনথেসিসের ভিতরে পরিবর্তন, কি কি ধরনের পরিবর্তন আছে সেই ফটো সিস্টেমের মধ্যে, সেটাকে দেখিয়েছি। এখানে আমাদের একটা প্রোটিন, যে প্রোটিনটা আমরা জানি যে প্রোটিন ডাটাবেজ মূলত আমাদের অনলাইন যে ডাটাবেজ গুলো আছে সেগুলোর মধ্যে অনেক প্রোটিন দেওয়া আছে, যেটা আবিষ্কৃত হয়েছে, যেগুলোর সাথে আমার ড্রাগ গুলো বাইন্ড করে, বাইন্ড করলে কোন অংশে বাইন্ড করলে কি ইফেক্ট দিবে, এবং তার সাথে আমার ওই বস্তুর কি ধরনের নেটওয়ার্কটা তৈরি হয়ে আছে, সেটা আমরা এখান থেকে জানতে পারবো আর কি। আমাদের আজকে লেকচার থেকেও আমরা এটা পেয়ে যাবো। এগুলো একই রকম জিনিস। পলিমারের আবিষ্কার সম্পর্কে বলছি, এটা একটা ড্রাগটা কিভাবে, তার এই যে আমরা বলি যে বিভিন্ন কনফরমেশনাল চেঞ্জ, ইন এবং আউট, কিছু অংশ ভিতরে দেখবেন, এখানে যেমন একটা নাইট্রোজেন, এটা ভিতরের দিকে আছে, এইখানে নাইট্রোজেন অ্যাটমটা বাইরের দিকে আছে। আচ্ছা, যদি হয় তাহলে এইটার ফাংশন আর এই যে দ্বিতীয়টার ফাংশন, এটা কি একই রকম থাকবে? না স্যার। কি, এই পরিবর্তনটাকে আমরা কি বলি? এই সংক্ষিপ্ত ভাবে আমাদের ফার্মেসি ভাষায় বলি এসএআর, স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপ। জাস্ট মাত্র কোনো কিছু চেঞ্জ হয় নাই, একটা পজিশন একটু এদিকে গেছে, উল্টা দিকে গেছে, এর কারণ দেখবেন যে এদের অ্যাক্টিভিটি, মানে ফিজিকো কেমিক্যাল প্রপার্টি এবং আমাদের বায়োলজিক্যাল প্রপার্টি, যদি আমরা এটাকে ড্রাগ হিসেবে ব্যবহার করি, সব পরিবর্তন হয়ে যায়। এটা কনফরমেশনাল চেঞ্জ, এর কারণে প্রোটিনের কনফিগারেশনাল চেঞ্জের মধ্যেও পরিবর্তন হয়। অর্থাৎ এই যে একটা নেটওয়ার্ক আমরা বললাম, যে কোনটা পরিবর্তন হলে কোন জায়গায় যায় বাইন্ড করবে বডিতে, কি অ্যাকশন দিবে, এই যে একটা কোরিলেশন, এটা একটা নেটওয়ার্ক, এগুলো দেখাইছে এমনিতেই। এটা হচ্ছে হিউম্যান মাইন্ড, কিছু কিছু ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। সিগমান ফ্রেড উনি বলেছেন আর কি, যে মানুষ যে তার ইগোর কারণে কি কি ধরনের পরিবর্তন গুলো মানুষের মধ্যে হয়ে যেতে পারে, সেই জিনিস দেখছে, যেখানে একটা হিউম্যান মাইন্ড, সে ইগো করছে, তার ইগোইস্টিক বেশি, সে কোনো কিছু আসলে তার দ্বারা সমাজ কোনো কিছু আশা করতে পারে না, হ্যাঁ। আবার যিনি ইন জেনারেল মুক্ত বাতাসে উড়ে বেড়াচ্ছে, ও স্বাধীন, কিন্তু ও অনেক নিজের মতো করে সবকিছু নিজেকে সাজিয়ে নিতে পারে, কোনো বদ্ধ শিকলের মধ্যে আবদ্ধ না। আর একটা সুপার ইগো, সে অন্য জগতের লোক, বুঝছে, তার দ্বারা খুব বেশি আমরা কোনো কিছু আশা করতে পারি না। তার মানে বোঝা যায় মাইন্ড গুলো মানুষের পরিবর্তনশীল। এই জায়গাটায় ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ফাংশন, স্টাডি স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকের লেকচারের মধ্যে। আমি যদি জানতে চাই যে আমার বডির ভিতরে কোন ওষুধ কিভাবে কাজ করবে এবং কোন প্রোটিন কিভাবে কাজ করবে, অবশ্যই তার স্ট্রাকচার সম্পর্কে আমাকে আগে জানতে হবে। এখানে আমি দেখতেছি যে এখানে ডিএনএ, এরপর আরএনএ, এরপর প্রোটিন, তার মানে কি দুইটা তিনটার মাঝখানে একটা নেটওয়ার্কিং আছে, এবং এর মাঝে এই যে উপরে নিচে দেখবেন যে কিছু কিছু এনজাইম বা মডিউলেটর অথবা প্রোটিন বিভিন্ন, সরি, হরমোন, বিভিন্ন প্রকার এনজাইম কাজ করে, বলছে আমার এই নেটওয়ার্কটা তৈরি করতেছে, প্রোটিন সিনথেসিসের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে।
দেখাইছে এটাই একই রকম, যে বিভিন্ন প্রকার প্রোটিনের যে কাজগুলো হবে এখানে সেটা দেখানো হয়েছে আর কি। এরপরে আসি আমরা এই যে এনজাইম এবং লাইট, এখানে একটা পরিপূর্ণ 2D স্ট্রাকচার অফ প্রোটিন ছিল, এটা আমার এক প্রকার এনজাইম এবং লাইটের কারণে ভেঙে সে কি করছে, আলাদা হয়ে গেছে, ভাঙছে দিয়ে ডিনেচারেশন অফ প্রোটিন। এখন এই জিনিসগুলো আমরা কিভাবে আলাদা করতে পারি? বিভিন্ন প্রকার যন্ত্রপাতি আছে আমাদের, বিভিন্ন প্রকার মাস স্পেকট্রোফটোমিটার, ইলেকট্রন স্প্রে আয়োনাইজেশন, ইউপিএলসি, আলট্রা পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এই ধরনের মেশিনপত্র দ্বারা আমরা এই জিনিসগুলো আলাদা করতে পারি। এটা দেখানো হয়েছে মেশিন দ্বারা কিভাবে আলাদা করা যায় এগুলা। ইলেকট্রন, এই যে আমরা বলছি ইলেকট্রনটা চলে যাচ্ছে, আয়নাইজেশন হলো, ডিসোসিয়েশন হচ্ছে, সে ডিসোসিয়েশন কতটুকু এনার্জি পরিবর্তন হবে। ঠিক বডির ভিতরে যখন ইলেকট্রন ট্রান্সফার হয়, তো সেই ইলেকট্রন ট্রান্সফার হওয়ার কারণে আমাদের কি ধরনের পরিবর্তন বডির ভিতরে আসে, সেগুলো আমরা মানে মোটামুটি ওই ক্যালকুলেশন করে থেকে আমরা এখানে বের হতে পারবো আর কি। এই মোটামুটি এটাই ছিল আমাদের লেকচারে। হ্যাঁ, বডির ভিতরে বিভিন্ন প্রকার যে নেটওয়ার্ক, মানে কোনটার সাথে কোন নেটওয়ার্কটা কাজে লাগাবো আমি, সেটা আমাদেরকে জানতে হবে এখানে। এই জায়গায় দেখেন বলা হয়েছে যে দুইটা তালা দেওয়া আছে এবং একটা এনজাইমেটিক প্রসেস ক্যাটালাইটিক রিয়াকশন হবে। এই অ্যামাইলেজ যেটা আছে স্যালাইভারি গ্ল্যান্ড মানুষের বডির এক জায়গায়, কোনো এক জায়গায় আমি ধরে নিলাম যে এখানে আমাদের যে অ্যামাইলেজ যেটা সেটা স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে আছে। এখন এইটাকে ওষুধ দ্বারা ওপেন করলে পারে সে বডির ভিতরে মানে চলাচল শুরু করবে, অথবা হরমোন অ্যাক্টিভ হলে চলাচল শুরু করবে, অথবা কোনো একটা কিছু দেখছে, দেখার পরে তার এটা এই গ্ল্যান্ডটা অ্যাক্টিভ হবে। কিভাবে হবে সেটা বলছে ট্রান্সপোর্টার প্রোটিনের মাধ্যমে সেটা হতে পারে। এরপরে আমরা এদিকে যদি দেখি স্ট্রাকচারাল কিছু প্রোটিন আছে যেমন পেপসিন, এরপর ট্রান্সপোর্টার কিছু মলিকুল আছে যেটা এটাকে নিয়ে যাবে। হিমোগ্লোবিন স্কিন এবং বনের মধ্যে থাকে, তার মানে কি ঔষধ যেটা আছে সেটা হচ্ছে একটা বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে একটা নেটওয়ার্কিং তৈরি করে বডিতে কাজ করে। আমরা এবার একটু আমাদের প্র্যাকটিক্যাল আমরা একটু যাই, একটু এক জায়গায় দেখি প্র্যাকটিক্যাল আমরা কতটুকু দেখা যাচ্ছে স্ক্রিন। জি স্যার। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটু প্র্যাকটিক্যালি যাই যে আমাদের বডিতে কোনো রোগ যদি হয়, সেই রোগ হওয়ার থেকে আমরা মূলত যে কম্পিটিশনের মাধ্যমে আমরা যে নেটওয়ার্ক তৈরি করব, দুইটা জিনিসের সম্পর্ক, একটা হচ্ছে ওষুধ এবং আমাদের প্রোটিন। মানে হাজার হাজার প্রোটিন বডির ভিতর আছে, কোন রোগের জন্য কোনটা সবচেয়ে বেশি পরিমাণে আহ, মানে এক্সপ্রেসড হয় বডির ভিতরে, প্যাথোজেনিক সেলের মাধ্যমে যেটা এক্সপ্রেসড হবে ওটাকে আমি ইনহিবিট করব, অথবা এক্সপ্রেস যদি না হয়, এক্সপ্রেস যদি জিন হয় সেটাকে বলে আপ রেগুলেটিং জিন, আর যদি এক্সপ্রেশনটা না হয় সেটা আমরাকে বলি ডাউন রেগুলেটিং জিন। তো সেই জিনিসগুলো যে কোনো একটা রোগের মাধ্যমে আমরা একটু দেখতে চাই। তো প্রথমে আমরা এখানে যাবো এনসিবিআই, এনসিবিআই নামে একটা ওয়েবসাইট, এখানে যাওয়ার পরে আমরা দেখবো যে জিন কিভাবে আপ রেগুলেট এবং ডাউন রেগুলেট হয় আমাদের বডির ভিতরে, সেটা একটা এই চিত্র আকারে আমরা দেখতে চাই যে কোনটাকে আমরা কোন জিনটাকে টার্গেট বানাবো কোন একটা নির্দিষ্ট রোগের জন্য। সাপোজ আমি একটা রোগ যদি এখানে বলি ব্রেস্ট ক্যান্সার, যেটা নিয়ে আমরা কাজ করছি কয়েকটা, সেই জন্য আমরা এটা দিলাম। অন্যটা দিতে পারি আমরা এখানে দিয়ে, আমি জাস্ট এখানে এই ব্রেস্ট ক্যান্সারের সাথে একটা ডাটা সেট মানে জিন এক্সপ্রেশন কিরকম হয়, তো সেই জন্য নিচের দিকে যাবো, এই ডাটা সেট ক্লিক করার পরে জিইও জিন এক্সপ্রেশন ডাটাবেস এই জায়গায় ক্লিক করব, করার পরে আমি একটু সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আসলে এটা আমি মানে কাদের ভিতরে দেখতে চাই, আমি অবশ্যই আমাদের যেহেতু আমরা মানুষ, আমরা জানি যে আমাদের ওষুধগুলো হিউম্যান বডিতে আসতে লম্বা সময়ের প্রয়োজন হতো আগে, এখন যদিও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই টেকনোলজি আবিষ্কার হওয়ার কারণে, কম্পিটিশনাল ড্রাগ ডিজাইনের মাধ্যমে, বায়ো ইনফরমেটিক টুলস এর মাধ্যমে, কম্বিনেটোরিয়াল সিনথেসিসের মাধ্যমে, জেনেটিক্যালি এই যে জিন আমরা সিকোয়েন্সিং মেশিন বের করার মাধ্যমে, বিভিন্ন প্রকার যন্ত্রপাতি আসার কারণে এখন অনেক কম সময় আমরা ড্রাগকে ডিজাইন করে মার্কেটে ছাড়তে পারছি। তো আমরা যেহেতু মানুষের দেখবো, তো মানুষের মধ্যে আমরা একটু ক্লিক করি, হিউম্যান হোমোসাপিয়েন্সে ক্লিক করার পরে একটু কমে গেছে, ডাটা সেট অনেক ছিল, দেখা যাচ্ছে এখানে একটি অনেক কম আসছে এখন। হ্যাঁ, এরপর ডাটা সেটে আমরা ক্লিক করব, ডাটা সেটস,
দেওয়ার পরে যে অনেক তথ্যপত্র গুলো আসছে, এরপর আমরা যাব এই জায়গায়। এখানে যাওয়ার পরে আমরা বলবো যে যদি লো টু হাই থাকে তাহলে হাই টু লো করবো, অর্থাৎ আমি স্যাম্পল কোনটাকে ব্যবহার করব। ইতিমধ্যে যে অ্যানালাইজ হয়েছে সেই স্যাম্পল গুলোর থেকে আমি আমার একটা জিনকে আমি টার্গেট বানাবো। তো উম, এখানে যেটা পেয়েছি আমরা দেখি যে ব্রেস্ট ক্যান্সার কোথায় আছে। এটার মধ্যে প্রথমটা দেখি এখানে আছে হচ্ছে ক্লোন ইপিথেলিয়াল বায়োপসি করছে, এটা নাই। এই যে ব্রেস্ট ক্যান্সার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এখানে আছে, মানে মূল টার্গেট যে আমাদের যেটা ব্রেস্ট ক্যান্সার ওই টাইপের কোন একটা। এই যে যেমন এখানে আছে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলোচনা, একটা স্যাম্পল আমি পাইলাম 3 নাম্বার, আমি এটার মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমি একটু বর্ণনা দেখবো যে এখানে কি আছে, এখানে কি। প্রথমে টাইটেলটা দেখতে হবে, এরপরে সামারাইজ যে অ্যানালাইসিসটা সেটা দেবে, কোথায় আমরা কাজ করছি সেই স্যাম্পল আইডিটা দেখতে হবে। দেখে আমরা দেখবো যে এখানে কি কি জিনিস আছে, এই যে ভিতরে লেখা আছে দেখবে অ্যানালাইটিক্যাল ব্রেস্ট ক্যান্সার প্রোটিন, সে বিনাইন অবস্থায় ব্রেস্ট অ্যাবনর্মালিটিস দেখাচ্ছে। তবে হেলদি হেলদি ইন্ডিভিজুয়াল মানে নর্মাল কন্ট্রোল গ্রুপ, এটার সাথে তুলনা করে সেই তথ্যপত্রগুলো আমাকে দিয়েছে। মানে কি তথ্য আছে ওটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেবে যে জিএসি, হ্যাঁ, এটা স্যাম্পল বলে, এটাকে জিন স্যাম্পল এক্সপ্রেশন, ওই জায়গার মধ্যে আমরা ক্লিক করব। এখানে টোটাল 162টা স্যাম্পল নিয়ে তারা কাজ করছে, তার মধ্যে আমি এইটার মধ্যে ক্লিক করলাম যে এখান থেকে ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে এক্সপ্রেস জিন টার্গেট কোনটা হবে সেটা আমরা একটু অ্যানালাইজ করবো এখানে। তো এই জায়গায় যাওয়ার পর আমরা নিচের দিকে যাব। এখান থেকে অ্যানালাইজ জিইও, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, সেই পেজের মধ্যে আমরা যাবো এখানে প্রোফাইল গ্রাফের মধ্যে, দেখবো যে প্রোফাইল গ্রাফের অপশানে যাব, যাওয়ার পরে মেথড ঠিক করে দেবো আমি, হ্যাঁ। এখানে দেখবো যে লিমা প্রিসিসাই করে দেবো, এবং ফোর্স নর্মালাইজেশন এটাকে আমরা অন করব। অন করে দিয়ে আমরা আবার প্রথম দিকে ফিরে যাব। এখানে স্ক্রিপ্ট দেওয়া আছে, কোন মেথডে এটা হলো সেটা একটা স্ক্রিপ্ট কিন্তু এখানে আছে, সেই স্ক্রিপ্ট যারা কোডিং পারে এই স্ক্রিপ্ট ডাউনলোড করে এর মাঝখানে কোনো পরিবর্তন যদি আমরা করে নতুন জিন সিকোয়েন্স টিকোয়েন্স ঢুকাইতে চাই এখান থেকে ঢুকানো যাবে, যারা এই আর স্ক্রিপ্টের কাজ যারা পারে। তার পর আমরা জিও এখানে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা দিব হচ্ছে অ্যানালাইজ। অ্যানালাইজে ক্লিক করলে একটু সময় লাগবে, অল্প সময়ের মধ্যেই। ডাটাবেসটা নিচ্ছে না, আমি আরেকটা একটু ব্যাকে যাই, অন্য একটা স্যাম্পল দিয়ে দেখি, অন্য একটা রোগ দিয়ে দেখি যদি ডাটাবেসটা নিচ্ছে না। আমি এখানে দিলাম হচ্ছে অ্যালজাইমার্স, সার্চ দিলাম ডাটা সেটে, এবং আমরা এখান থেকে হোমো সাপিয়েন্সটা দিলাম। খুব স্লো কাজ করছে। এই যে এডি অ্যালজাইমার্স ডিজিজ সেটা বলে দিছে এখানে যে কোন কোন স্যাম্পল নিয়ে কাজ করছে তারা। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দিবেন যে নিচের দিকে অ্যানালাইজ উইথ GOR2, এটাই ক্লিক করব। এরপরে অপশানে যাওয়ার পরে এখন দেখেন এই যে এখানে মানে তার ডাটা সেটটার মধ্যে কি কি কাজ করছে, এখানে টাইটেলের ভিতরে দেখা যাচ্ছে যে এডি মানে অ্যালজাইমার ডিজিজ, এবং তার স্যাম্পল ছিল এফসি। এফসি বলতে ফ্রন্টাল কর্টেক্স অফ এডি অ্যালজাইমার্স ডিজিজ এবং ব্রেন, তাই ব্রেনের ভিতর কাজ করছে, এবং তার যে স্যাম্পল সেটার মধ্যে কিসের কিসের মধ্যে কাজ করে, কার সাথে কে আছে। তো আমরা ফ্রন্টাল কর্টেক্স নিচ দিকে যাব,
সাথে কি আছে, সাথে আর একটা স্যাম্পল তারা নিয়েছে, সেটা হচ্ছে এই যে ব্রেনের আর একটা অংশ, টিসি। টিসি হচ্ছে বডির ভিতরে ব্রেন, যেটা ব্রেনের যে টেম্পোরাল কর্টেক্স, এই দুইটার মধ্যে কি করছে কিছু রোগী যাদের মধ্যে এই তারা এই জিনগুলাকে এক্সপ্রেসড হতে দেখে, যাতে প্রকাশিত হয়েছে। কি ডিজিজের ক্ষেত্রে? অ্যালঝেইমার্স ডিজিজের ক্ষেত্রে। এখন এইখান থেকে আমি আমার এই এডি এবং নন এডি দুইটার মধ্যে আমি একটা কম্পারিজন করতে চাই। দেখি যে নন এডি এবং কোন ডিজিজের ক্ষেত্রে এডি নন এডি করবো, সেই জন্য আমি এখানে ডিফাইন গ্রুপে যাব। যাওয়ার পরে আমি লিখে দিলাম যে কেজ, CAAC, কেজ মানে যাদের মধ্যে এইগুলো একটু প্রকাশিত হয়েছে, CAAC। দেওয়ার পরে আমি এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমি এই স্যাম্পল গুলাকে সাজাবো। এখন জাস্ট ক্লিক করে নিচের দিকে যাব, যে ফ্রন্টিয়াল কর্টেক্স পর্যন্ত এডি, অর্থাৎ এই যে এডিটা এক্সপ্রেস হয়েছে এই পর্যন্ত, ফ্রন্টিয়াল কর্টেক্স দিয়ে আমি এটা কেজের মধ্যে নিয়ে আসলাম, তাদের মানে এদের মধ্যে ডিজিজ হয়েছে। এরপরে আবার দিব হচ্ছে নন এডি, মানে যাদের যাদের মধ্যে ডিজিজটা প্রকাশিত হয় নাই, নন মানে বা এই যে নন এডি মানে যার মধ্যে ওই এক্সপ্রেস, যেটার মধ্যে এক্সপ্রেশনটা হয় নাই। তাই নন এডি মানে কি, সেটার মধ্যে কোনো ডিজিজ নাই, প্যাথোজেনিক না, এক্সপ্রেশন হয় নাই জিনের। তো সো আমি এটার মধ্যে কি করবো, আমি এটা এটা দিলাম কন্ট্রোল, কন্ট্রোল গ্রুপ দিলাম। দেওয়ার পরে এন্টার দিব। এরপরে জাস্ট নন এডিট থেকে নিচের দিকে চলে যাবো। নিচের দিকে যে নন পর্যন্ত আমি সিলেক্ট করলাম, করে এই যে কন্ট্রোলের ভিতরে দিয়ে দেবো। তা দেখা যাচ্ছে দুইটার মধ্যে আমি যদি কম্পারিজন করতে চাই, তাহলে একটার মধ্যে 43টা স্যাম্পল আছে, আর একটার মধ্যে 19টা স্যাম্পল আছে। এরপর ডিফাইন গ্রুপটা আমি ক্লোজ করে দিব। ডিফাইন গ্রুপ এটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে উপরের দিকে চলে যাবো আমি। উপর দিকে যাওয়ার পরে এখানে দেখবো যে যে ডিফাইন গ্রুপ দিছি, দেওয়ার পরে এই দুইটার মধ্যে একটা কম্পারিজন এখন আমার বের করতে হবে। সেই কম্পারিজন আমি GER2 তে যাব। যাওয়ার পর নিচের দিকে যাই, অ্যানালাইজ দিব। একটু সময় নিবে, সময় দিলে পরে আমরা দেখতে পারবো যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওইখানে স্যাম্পল ছিল 79টা, কিন্তু সিলেক্ট হয়েছে টোটাল সম্ভবত 62টা, আর বাকিগুলা হ্যাঁ, ওই কোথায় যে গেল? অন্য অন্য একটা ডিজিজ আরো নিচের দিকে হিপোকক্কাল জোন নিছে, আমি দেখো দুইটা জোনের মধ্যে তুলনাটা করছি। দেখবা যে ওইটার মধ্যে যাওয়ার পরে আর নিচের দিকে হিপোকক্কাল জোন নামে একটা অপশন আছে, ওটা নিয়েছে। আমরা ওটা নিব না, আমরা দুইটা জাস্ট এই ফ্রন্টাল কর্টেক্স আর হচ্ছে আরেকটা কি ছিল, এফসি আরেকটা যেটা ছিল, ওই দুইটার মধ্যে আমরা এডি এবং নন এডি কম্পারিজনটা করছি। এটা একটা স্যাম্পল আমি দেখাচ্ছি, এরকম নিচে আরো যত স্যাম্পল আছে যে যে সেট নিয়ে কাজ করতে চায়। এখন আমি একটু দেখি যে ঘটনাটা কি হয়েছে। এখন এই যে দেখো যে বাম দিকে উপরের দিকে যদি আমি যাই, এখানে আমি ক্লিক করি, তো বলছে কেজ ভার্সাস কন্ট্রোল। এর মধ্যে আমাদের জিন যেটা আছে, আমরা জানি যে জিনগুলার যে এক্সপ্রেশন আছে সেটা দুই ভাবে প্রকাশ করা হয়। ওয়াই অ্যাক্সিস বরাবর এটাকে লগ পি ভ্যালু আমরা বলি। এটা এই অবশ্যই পি অ্যাডজাস্টমেন্ট ভ্যালু বলা হয় এটাকে। এটা একটা এই ভ্যালুটা যদি লেস দেন 0.5 হয়, লেস দেন 0.05, তার মানে ওই জিনটা এই সেলের মধ্যে এক্সপ্রেস হয়েছে। আবার যদি এটা লেস দেন 0.5 এর চেয়েও আরো হয়, 001 হয়, 002 হয়, তাহলে সিগনিফিকেন্ট, মোর সিগনিফিকেন্ট। আবার লগ পি ভ্যালু ফোল্ড চেঞ্জ বলে এটাকে, লগ পি ভ্যালুর ক্ষেত্রে এটা 2 এর যত কাছাকাছি যাবে, 10 পর্যন্ত থাকে ভ্যালুটা, কিন্তু 2 এর যত কাছাকাছি তত ভালো এক্সপ্রেশন হবে, মানে এক্সপ্রেসড হয়েছে বোঝা যায়। তো এই যে কেজ এবং কন্ট্রোলের মধ্যে আমার একটা তুলনা কিন্তু আমি চিত্র থেকে পাচ্ছি, যে এইগুলো হাইলি এক্সপ্রেসড হয়েছে। এই যে যে জিনিসগুলো হাইলি এক্সপ্রেসড হয়েছে প্যাথোজেনিক সেলের মধ্যে। যে লাল যেটা, এটা প্যাথোজেনিক সেল বলা হয়। আর এই যে বাম পাশে যেটা এই হলুদ মানে যেটা ব্লু টাইপের, এটাকে হচ্ছে আমরা কেজ এর ক্ষেত্রে ধরি। এই সরি, এটা আছে নন প্যাথোজেনিক, মানে যেটার মধ্যে এক্সপ্রেশনটা কম হয়েছে এই অংশের মধ্যে। তো এই চিত্রগুলো আমরা কি যে এক্সপ্লোর এন্ড ডাউনলোড, এখান থেকে যাই আমি এক্সপ্লোর এবং ডাউনলোড করতে পারবো, সেভ করে রাখতে পারো। কপিগুলো এগুলো আমরা সব এই যে এখানে সেভ করে ডাউনলোড করে রাখতে পারি।
প্রত্যেকটা চিত্র এরকম দেওয়া আছে, একটার মধ্যে একটা তুলনা। এটার মধ্যে যদি আমি দেখি একই জিনিস দুই রকম ভাবে দেখাচ্ছে, এটার মধ্যে আমি যদি আসি, এখানে আমাদের বলে দিচ্ছে যে জিন যেটা আছে, জিনের একটা নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা জিন স্যাম্পল, এটা কেজের মধ্যে আর এটা কন্ট্রোলের মধ্যে। তার মানে আমরা কন্ট্রোল যেটা আছে এর মধ্যে কম পরিমাণে এক্সপ্রেশনটা পাওয়া গেছে, আর কেজ যেটা রোগীদের মধ্যে মানে একই অসুখের ক্ষেত্রে যে 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 অংশ নিয়ে আমি কাজ করেছি তার মধ্যে এক্সপ্রেশনটা বেশি, সংখ্যা অনেক বেশি আছে। তো সেটার একটা তুলনা এখানে দেওয়া হয়েছে, এটা আমরা ডাউনলোড করে রাখতে পারি। এরপরে নিচের দিকে আরো যদি যাই, এক্সপ্রেশন ডেনসিটি, কেস যেটা এটা সবচেয়ে বেশি, এই যে ডেনসিটিটা উপরের দিকে চলে গেছে, তার মানে কি এক্সপ্রেশনটা এই যে বেশি হয়েছে কেজের মধ্যে, অর্থাৎ যে কন্ট্রোল গ্রুপে না তাদের মধ্যে আমরা এই যে এটা বেশি হয়েছে, এক্সপ্রেশনটা বেশি হয়েছে উপরের দিকে, যত উপরের দিকে গেছে তত ভ্যালু বেশি, এক্সপ্রেশন ডেনসিটিটা তত বেশি হয়েছে। এরপরে অ্যাডজাস্টমেন্ট পি ভ্যালু, আমার কাছে 001, এই যে পি অ্যাডজাস্টমেন্ট ভ্যালু, আমরা 0.05 এর নিচে, 0.05 এর নিচের সাথে নাম্বার অফ প্রোবস, যে আমরা এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন প্রোব, মানে যে যে অংশ দিয়ে আমরা কোনো এক প্রকার যে এক্সপ্রেশনটা ঘটাবো সেগুলোকে প্রোব বলা হয়, সেই জিনিসগুলো এখানে আমরা পাবো। আরো যদি ডান দিকে যাই, আরো অনেক প্রকার চিত্র আছে যে চিত্রগুলোকে আমরা পেপারে ব্যবহার করতে, মডারেট স্ট্যাটিস্টিক্স বলছে এখানে, থিওরিটিক্যাল কোয়ান্টিটিজ এবং স্যাম্পল কোয়ান্টিটিজ এর মধ্যে কি ধরনের ফ্লাকচুয়েশন সেটা এখানে বোঝানো হয়েছে। এটা মিন ভ্যারিয়েশন স্ট্যাটিস্টিক্সে বলে যে আমরা টোটাল প্রোব কত নিয়েছিলাম তার মধ্যে আমাদের এভারেজ লগ এক্সপ্রেশনটা কত, এই এভারেজ লগ এক্সপ্রেশন এবং মিন ভ্যারিয়েন্স এর মধ্যে যে কম্পারিজন সেটা এখানে দেওয়া থাকে। তা আমাদের এখান থেকে আমরা যেটা নেব সেটা হচ্ছে আমরা ডাউনলোড দ্য টেবিল, এটা হচ্ছে আমাদের মূল কাজ। আমরা এখন যাচ্ছি ডাউনলোড দ্য টেবিল, টেবিলটা যাওয়ার পর আমরা দেখাবো যে এটা কিভাবে আমাদের বডির সাথে আসলে এক্সপ্রেশনটা কিভাবে হচ্ছে। ডাউনলোড হয়ে গেছে, জিও 2 নামে ডাউনলোড হয়েছে। আচ্ছা, ডাউনলোডটা আমরা ডাউনলোডের মধ্যে রাখি। কোথায় ডাউনলোড হচ্ছে দেখছি, ডাউনলোডের মধ্যে নাম আসছে যে এই স্যাম্পল আকারে টপ টেবিল একটা তৈরি হলো। টেবিলটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সেলে এটা ওপেন করতে হবে। জাস্ট এক্সেলে আমি একটা শিট নিলাম, নেওয়ার পরে ওই জিনিসটাকেই একটু টান দিয়ে আমি ওইখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিয়ে দিলাম। এইবার হচ্ছে আমরা দেখবো যে এখানে যে প্রোটিন সিলেকশন, আমি কোন প্রোটিনটাকে আমি আসলে সিলেক্ট করব। তো এর মধ্যে যে যে জিনিসগুলো আমার লাগবে সেটা আমি কি কি তথ্যপত্রগুলো আছে তথ্যপত্র সম্পর্কে আমি একটু জানতে চাই। এটা হচ্ছে জিনের নাম্বার আর এক্সপ্রেশন হয়েছে এবং হয়নি তার মাঝখানে। এটা পি অ্যাডজাস্টমেন্ট ভ্যালু, আমরা বলছি অবশ্যই <0.05। দেখো তো এখানে কত আছে, 0.05, অনেক অনেক দূরে আছে, ঠিক না? 0.05 এর চেয়ে অনেক দূর, তার মানে কি হাইলি সিগনিফিকেন্ট আমি বলতে পারবো। <0.05 হলে সেটা হাইলি সিগনিফিকেন্ট এক্ষেত্রে। আর লগ এফসি ভ্যালু যদি পজিটিভ হয়, পজিটিভ দিকে যায় তাহলে হচ্ছে আমরা হাইলি এক্সপ্রেশন হবে, আর যদি নেগেটিভ দিকে যায় তাহলে এক্সপ্রেশনটা কম হবে, এটা মনে রাখতে হবে লগ এফসি ভ্যালু। তো সেখানে যে প্রথমটা আছে তোমার মাইনাস আছে, তার মানে এটা ডাউন রেগুলেটেড জিন বলি আমরা কি। আর আপ রেগুলেটেড মানে এক্সপ্রেশন বেশি, যেটা লালের মধ্যে আমরা দেখেছিলাম সেটা আপ রেগুলেটেড জিন। এবং সেই জিন সিম্বলটা কি, কোন জিনটা এখানে কাজ করছে, আমরা কিন্তু এখানে এই যে যে চিত্রের মধ্যে আমরা গিয়েছিলাম এখানে কিন্তু জিন টিন কিছু দেওয়া ছিল না, জাস্ট আমরা কম্পারিজন আকারে দেখছি, কিন্তু জিনের কোনো সিম্বল ছিল না। আমার দরকার জিন সিম্বল, আইডেন্টিক্যাল জিন সিম্বল, সেটা আমার প্রয়োজন। সেই জিনিসগুলো কিন্তু আমরা জিন সিম্বল গুলো পেয়ে গেছি, যে কারা হাইলি এক্সপ্রেসড হয়েছে আর কারা হয়নি। এরপরে এখানে দেখো জিন টাইটেলটা কি, যে কোন জিন এবং সেই জিনটার নাম কি, বলছে মনোসাইট ম্যাক্রোফেজ ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েটেড জিন, এটাকে বলা এমএমটি। এখন আমরা একটু এই জিনিসগুলোকে আমরা একটু শর্ট করতে চাই, মানে লগ এফসি ভ্যালুকে আমরা দিয়ে আমরা শর্ট করতে চাই। তো এখানে যাবো, যাওয়ার পরে ডাটাতে ক্লিক করব, ক্লিক করার পরে ফিল্টার, ফিল্টার দেওয়ার পর এখানে এই যে এই অ্যারো আসবে, অ্যারোতে ক্লিক করার পরে আমি নাম্বারে যাব, নাম্বারে যাওয়ার পরে এই যে বিটুইন আমি দিব, হ্যাঁ বিটুইন দেওয়ার পরে মনে করে দিলাম, আমি রেঞ্জ দিয়ে দেবো আমরা, যে আমরা -2 থেকে +2, এর ভিতরে কয়টা আসে, -2, এরপরে এখানে দেখবো হচ্ছে +2। কেন দিচ্ছি, ওই যে রেগুলেশন যেটা জিন রেগুলেশন সেগুলোকে আমরা দেখবো যে আছে কি নাই, এন্টার দিয়ে দেবো। দেখি -2 থেকে +2 এর মাঝখানে কতগুলো আসছে,
অনেক পরিমাণ জিনিস আসছে, হিউজ অ্যামাউন্ট। আমি যদি নিচের দিকে যাই, মানে এই জিনটা ওই ধরনের সেটের মধ্যে কত প্রকারের অ্যাডজাস্ট হয়েছে, কত হাজার দেখি, অনেক, প্রায় এই যে 3,000, 33,299টা জিন এর সাথে রিলেটেড। কিন্তু মাঝে মাঝে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলো আমরা রাখবো না, এগুলাকে আমরা ক্লিন করে দিতে চাই। এই যে এখান থেকে যাই, জিতে ক্লিক করে এখানে আমি কি করব, A to Z দিয়ে, এই যে A to Z দিয়ে আমি এখানে এক্সপ্রেশনটা দিয়ে দিলে পরে, আবার যদি আমি ওকে দিয়ে দেই, শর্ট দিয়ে দেই, তাহলে এই যে প্রথম দিক থেকে নিচের দিকে আবার যদি দেই, তাহলে এর থেকে বির দিকে যাবে। তো এই ডেট যেগুলো আছে এগুলো বাদ, এগুলো আমার থাকবে না, যেটা জিনের নাম নাই, জিনের নাম নাই যেগুলো, সেগুলোকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট সেল দিয়ে দিলে পরে বাকি আমার বাকি সব থেকে যাবে। ডিলিট দ্য রোজ। ওকে, এখন যে যে আছে সবগুলো জিন কিন্তু আমার রয়ে গেছে। এই যে এখন এখান থেকে আমরা পি অ্যাডজাস্টমেন্ট ভ্যালুটা দেখবো। পি এর লাইনটা সম্ভবত আমরা কেটে দিয়েছি, তারপর এখান থেকে দেখাই দিই। লগ এফসি থেকে আমি আবার দিয়ে দিই, এটা রেঞ্জ বসাই দিই। এটার মধ্যে ফিল্টার যাবো আরেকবার, ফিল্টারে যাওয়ার পরে আমি এখান থেকে কিছু টপ জিন নিতে চাই। নাম্বারে যাওয়ার পরে 10 টপস দেওয়ার পরে ওকে দিব। ও আমাকে যে যে 10 টপের মধ্যে সবচেয়ে বেশি এক্সপ্রেসড হয়েছে কারা ওই লিস্টের মধ্যে, সেটা কিন্তু আমি এখন পেয়ে গেলাম এখান থেকে। যে 10টাকে আমি টার্গেট বানাবো, টপ 10 মানে হচ্ছে 10টা বেস্ট টার্গেট আমার। লার্জেস্ট থেকে ভ্যালু দিলাম, তার টপ 10 এর মধ্যে যে জিনগুলো দিয়েছেন তার মধ্যে কিন্তু জিন আছে মাত্র কয়েকটা, দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে কি, আমার 33,000 থেকে আমি মাত্র 1, 2, 3, 4 অ্যাকর্ডিং টু, এবং এটা যে এফসি ভ্যালু কত একটু কম এটা, তাহলে 2 এর কাছাকাছি যেটা আছে সেটার মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা? 1.3 জিন নাই, এটা দেখাচ্ছে। এটার মধ্যে 1, 2, 3, তার মধ্যে এর মধ্যে বেস্ট জিন হচ্ছে এটা, 1.14 যে ভ্যালু দিয়েছে সেটা। এখন এটা একটা ডাটা সেট থেকে আমি দেখলাম। এখন যদি আমি এই ডাটা সেট গুলো অনেক বেশি পরিমাণ ডাটা সেট নিয়ে কাজ করি, ওই যে 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 চিত্রের মধ্যে আমরা দেখেছিলাম, এই যে ডাটা সেট যদি আমি বাড়াই দেই, ব্যাকে যদি যাওয়ার পর দেখবো যে একটা স্যাম্পল নিয়ে আমি কাজ করেছি, যদি এক একজন এক স্যাম্পল নিয়ে, ব্রেস্ট ক্যান্সারের মধ্যে যেটা হয়েছে যে এখান থেকে ডাটা সেট নিয়ে কাজ করলো, ভিন্ন ভিন্ন ডাটা সেট নিয়ে যদি কাজ করে, স্যাম্পল এখানে 41টা স্যাম্পল আছে, এখানে 48টা আছে, তো এইখান থেকে যদি কেউ নিয়ে কাজ করে, তেমন এখানে 39টা আছে মাত্র, স্যাম্পল নিয়ে কাজ করে, তো প্রত্যেক স্যাম্পলের ক্ষেত্রে একটা করে আমরা যদি ডিটেলস কাজ করতে থাকি, তাই এটা একটা কাজ এবং এগুলো পেপারে পাবলিশ করা যাবে। তো এখান থেকে আমরা এই জিনিসটা পেতে পারি যে আমরা জিন সিলেকশনের ক্ষেত্রে বেস্ট কোনটাকে নিব, সেই জিনিসগুলো আমরা এখান থেকে জানতে পারলাম। এবং সেটা যে চিত্রগুলো, যে সেটটাকে আমি ডাউনলোড করতেছি, সেই চিত্রগুলোকে আমি আমার পেপারের জন্য রেখে দেবো, যেটা আমরা অলরেডি দেখে ফেলাম যে আমাদের বিভিন্ন প্রকার জিনগুলো আছে। এরপর আমি যেটা করব সেটা হলো, এই জিনগুলাকে, যে জিনগুলাকে দিয়ে আমি কাজ করছি, এগুলা দিয়ে আমি এখন এটা নেটওয়ার্ক করতে চাই, যে যে কার সাথে কে নেটওয়ার্ক আকারে বাইন্ড করে আছে, অথবা বেস্ট যে জিনটা আছে সেই জিনটার নাম দিয়েও আমি কাজ করতে পারবো। বেস্ট জিন যেটা, সেটা একটা নাম, তার যে কোনো রোগের জন্য আমরা যে কোনো জিন এখানে সিলেকশন করে নিতে পারি। এখন আমরা যাব একটা ওয়েবসাইটে যাব, সেটার নাম হচ্ছে নেটওয়ার্ক তৈরি করা, জিনের যে নেটওয়ার্ক গুলো তৈরি করে সেই নেটওয়ার্কের মধ্যে আমি একটু হিস্ট্রিতে যাই, কাজ করছি আজকের এটাই। আচ্ছা, আচ্ছা, এই জায়গায় একটা জাস্ট স্ট্রিং নেটওয়ার্ক নামে একটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের মধ্যে আমি দুইভাবে আমার এই কাজগুলোকে আমি সাজাইতে পারবো। একটা হচ্ছে যে প্রোটিন বাই নেম, মাল্টিপল প্রোটিন। এখন যদি আমি সব থেকে বেস্ট যে জিনটা পেয়েছি সেটার মাধ্যমে চাই, তাহলে যেমন আমি একটা কাজ করছি সেটা CDK1 দ্বারা। সিডিকে অ্যান্টি ক্যান্সার ড্রাগ, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যেটা ব্যবহার হয়েছে CDK1, এটা আমি আমার একটা দুইটা স্যাম্পল এনেছি, সবচেয়ে বেস্ট আমি পেয়েছি, তাহলে এটা আমি একটা দিয়ে আমি সার্চ করতে পারবো, এবং এখানে অর্গানিজম যেটা সেটা হোমো সাপিয়েন্স আমার দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমি এখানে ক্লিক করব, সার্চে চলে যাব। সার্চে যাওয়ার পরে এরকম একটা পেজ আসবে, পেজের মধ্যে আসবে কন্টিনিউ, এখানে আমি কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর আমার একটা নেটওয়ার্ক কিন্তু আছে CDK1। এই যে CDK1 এর সাথে আর কি কি ধরনের জিনগুলো, রেগুলেশন গুলো আছে, তার মধ্যে এই জিনিসগুলো দেওয়া আছে, দেখো। এখন এটাকে আমি একটু এই নেটওয়ার্কিংটা একটু বাড়াইতে চাই,
ডাটাবেস থেকে বাড়াইতেছে যে না আমি আরো বেশি কিছু স্যাম্পল নিব। তো সে কিন্তু আমাকে আরো বেশি স্যাম্পল এখানে দিয়ে দিছে। দেওয়ার পরে আমি যেটা করব এখন, এই জিনিসটাকে আমি অ্যানালাইজের এখানে যাব। এই যে অ্যানালাইজ আছে, যেটা আছে অ্যানালাইজ, এখানে যাওয়ার পর মানে আমি পেপারে যেটা জিনিসগুলো লাগবে, যে সেট নিয়ে আমি কাজ করব অথবা যে স্ট্রিং ওয়েব নিয়ে আমি কাজ করব, সেটার মধ্যে কতগুলা নোড আছে, কতগুলা এজ আছে, এই যে এজ এবং নোড, এই জিনিসগুলো আমাকে লিখে রাখতে হবে দুইটা। এবং এখানে পিপিআই এনরিচমেন্ট ভ্যালু, এই ভ্যালুগুলো কত সেটা লিখতে হবে। এখন যে আরো মোর দেই আমি, দেখা যায় আরো মোর একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে এখানে, তাহলে নোডের সংখ্যা বাড়ছে, এজের সংখ্যা বেড়ে যাবে। নোড মানে যে এইগুলোকে নোড বলা হয়, গোল গোল চিহ্ন যেগুলো সেটা নোড। আর এই যে তারের মতো যেটা আছে, এই যে এগুলো বলা হয় স্ট্রিং, এগুলোকে এভাবে বলা হয়। এখন এই চিত্রটা সাপোজ মনে করো সিডিকে ওয়ান এর যে জিনটা এক্সপ্রেস হয়েছে বডিতে ওই সেলগুলোর মধ্যে, সেটাকে আমি আমার চিত্র আকারে রাখতে চাই, তাহলে এক্সপোর্টে যাইতে হবে। এক্সপোর্টে যাওয়ার পরে এখানে দেখবো যে কিছু কিছু ফাইল দেওয়া আছে, এই যে পিএনজি ফাইল লেখা আছে নিচে দেখো, পিএনজি ফাইল। তারপরে হ্যাঁ, হাই রেজলিউশন পিএনজি ফাইল। তা আমি সাপোজ মনে করি এটাকে ডাউনলোড করলাম, এই চিত্রটা আমার লাগবে আমার সিডিকে ওয়ান এর সাথে, আমি কাজ করছি যেহেতু, অতএব এই চিত্রটা আমি সিডিকে ওয়ান এর প্রোটিনের সাথে আমি ব্যবহার করে কাজ করতে চাই। আমার মনিটর ছোট তো, যার কারণে বারবার ওজা নিচে করা লাগতেছে, দুঃখিত আর কি। হ্যাঁ, আমি দেখি চিত্রটা কি আসলো। হ্যাঁ, যে এখন এই চিত্রটাকে আমার মতো করে আমি সুন্দর করে ব্যাকগ্রাউন্ড সাজাই টাজাই নিয়ে চিত্রটাকে আমি পেপারে ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে আমার র চিত্র, মানে আমি আমার সিডিকে ওয়ান এর সাথে এই আমি আমার কি বলে এটা র একটা চিত্র তৈরি করছি, সেই চিত্রটা হচ্ছে এটা। এই যে সিডিকে ওয়ান এর সেভে কপি দিলাম, কপি দেওয়ার পরে হ্যাঁ এটাকে সেভ করে রাখলাম। অলরেডি যেখানে তোমার ফোল্ডার থাকবে সেই ফোল্ডার এখানে সেভ করে এটা কপি করে আমি মনে করো যে আমার যে জায়গায় সাপোজ আমি একটা ডক ফাইল খুললাম, হ্যাঁ এটা আমি চিত্র পেলাম। এটা কি কি বলা যেতে পারে বলো তো? এটা ফিগার, কি ফিগার হতে পারে? এটা ফিগারের নাম দিতে হবে আমার এখন, কি নাম হবে ফিগারের? টার্গেট জিন ছিল, জিন হাব বলে এটা কি, এর নাম আছে জিন হাব অ্যাসোসিয়েট উইথ দা কি সিডিকে ওয়ান। সিডিকে ওয়ান কি আমার এটা বেস্ট টার্গেট, আমি ধরে নিয়েছি সিডিকে ওয়ান আমার বেস্ট টার্গেট, সেখান থেকে আমি চিত্রটা নিয়ে আসলাম। এখন এই জায়গায় যায় সেটিং যে প্যারামিটার গুলো আছে সেটিং এ দেখো, এই সেটিং এ যায় যদি বড় ডাটাবেজ হয় তখন আমি কি করব? তখন হচ্ছে সবচেয়ে বেস্ট যেগুলা সেগুলো এক্সপেরিমেন্টালি প্রুভড যে তথ্যপত্রগুলো, সেটা হচ্ছে বেস্ট হিসেবে পাবো। তো বাকি সব আমি এখান থেকে যে অ্যাক্টিভ ইন্টারাকশন এটা আমি উঠাই দেবো, এখানে টেক্সট মাইনিং এটা উঠে দেবো, জিন ফিউশন উঠে দেবো, কো অ্যাডারেন্স উঠে দেবো, ডাটাবেস শুধু একটা রাখবো আমি, একটা রেখে আমি এখানে এই যে দেখো বাকি সব এখানে মিডিয়ান কনফিডেন্স লেভেলে দেওয়া আছে। এটা যদি আমি হাইয়েস্ট লেভেল দেই তাহলে 0.9 একের কাছাকাছি। হাই কনফিডেন্স মানে 70% সিমিলারিটিজ আছে অ্যাকশনের সাথে। এরপরে মিডিয়ান দিই, তাহলে সাধারণত মিডিয়ান এটা রাখা ভালো। এরপর আপডেট দিয়ে দেবো, আপডেট দেওয়ার পর কমে গেছে না বাড়ছে স্ট্রিংটা? উত্তর দাও কেউ, শোনা যাচ্ছে কথা? স্যার হ্যালো? কমে গেছে। হ্যাঁ, আচ্ছা স্যার। তাহলে এটা কি মিডিয়ান কনফিডেন্স লেভেল, এই চিত্রটা মিডিয়ান কনফিডেন্স লেভেল। এখন যদি আমি হাই চাই তাহলে আবার আমাকে কি করতে হবে? আবার ওই হাইয়ে যায় নিচের দিকে আবার যাব, আবার অ্যানালিসিসে যাওয়া, যাওয়ার পর সরি অ্যানালাইসিসে সেটিং এ যাব, যাওয়ার পর আমি দেখি যে এখানে একটু 70% দিয়ে দেয়, 0.70% কনসিডার মানে হাই কনফারেন্স দিয়ে আবার আপডেট দিলাম, আরো কমে গেছে। নেটওয়ার্কিংটা কিন্তু আরো আরো কমে গেছে। সিডিকে ওয়ান আছে, সিডিকে টু আছে, যে এই আমার টার্গেট ছিল সিডিকে ওয়ান, এই সিডিকে ওয়ান যেটা সেটা আছে। দেখি আর একবার একটু দেখি একবার 0.9% দিয়ে কতটুকু আসে। নিচের দিকে যাও, হাই কনফিডেন্স হাইয়েস্ট কনফিডেন্স লেভেল দিয়ে আপডেট দিলাম। তার মানে ওই যে মানে 33,000 সামথিং যে জিন্স যদি থেকে থাকে ওখানে, তার থেকে শর্টিং করে করে আমি এই যে সবচেয়ে কনফিডেন্স লেভেল অনুযায়ী সবচেয়ে কম বেশি যেটা সেটা আমি সেই চিত্রটা কিন্তু এখানে আমি পেয়ে গেলাম। এখন এটা তোমার মতো তুমি করে সাজাবা, সাজায় পরে এখন মনে করো এই চিত্রটা আমার এখন দরকার, র থেকে আমি 90% কনফিডেন্স লেভেলে ইন্টারাকশন হচ্ছে এই জিনের লিস্ট আমার প্রয়োজন। তখন আমাকে যে
আমি বলে দিতে হবে, পেপারের ভিতরে উল্লেখ করে দিতে পারে অ্যাক্টিভ ইন্টারাকশন সোর্স হিসেবে আমি কি ব্যবহার করছি, এক্সপেরিমেন্টাল। এবং মিনিমাম রিকোয়ার্ড ইন্টারাকশন স্কোর যেটা আমরা হাইয়েস্ট কনফিডেন্স 0.9%, এটা আমি বের করছি। এই যে এই জিনিসগুলো উল্লেখ করে দিতে হবে এখানে। এখন এটা আমার এই চিত্রটা আমার লাগবে। আমি এখন কি করব, নিচের দিকে এই যে এখানে এক্সপোর্টে চলে যাব, যাওয়ার পরে যে ডাউনলোড দিয়ে দেবো। তাহলে এটার টাইটেল ভিন্ন হয়ে যাবে, স্ক্রিনিং দ্য কনফিডেন্স লেভেল অ্যাট 90%, 0.9, যে 99 বা 90% স্কোর যেটা, সেই স্কোরের চিত্র কিন্তু এটা হয়ে যাবে। আগেরটা কিন্তু আর থাকবে না। এখন এই চিত্রটাকে আমি এই যে তোমার নিয়ে কপি করে নিয়ে আমি রেখে দিতে পারবো। এখন এই জায়গা থেকে আমার যেটা প্রয়োজন, আমি এই নেটওয়ার্কটাকে সুন্দরভাবে সাজাইতে চাই। তো সাজানোর জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করব, যে সফটওয়্যার নাম হলো সাইটোস্কেপ। সাইটোস্কেপ একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মধ্যে দেখবো যে এই জায়গায় ওই ধরনের কোনো সফটওয়্যার আছে কিনা। তা আমি নিচে দেখলাম যে যে ডাউনলোড অপশনের ভিতরে এই যে দেখি, হ্যাঁ হ্যাঁ এখানে আছে, পরটা আছে, এই যে সাইটোস্কেপ ফাইল আমি তৈরি করবো, টিএসবি ফাইল আকারে এখানে আছে, টিএসবি ফাইল। তো এইটাকে আমার প্রয়োজন, আমি এইটাকে ডাউনলোড করব। ডাউনলোড করে আমি এখন নেটওয়ার্ক বিল্ড করব। নেটওয়ার্ক বিল্ডিং এর জন্য যেটা তৈরি করা হয় সেটা আমরা এখানে দেখবো যে কিভাবে নেটওয়ার্কটা বিল্ড হয়। আমি এখানে দিলাম, ডাউনলোড দিয়ে দিলাম। নিচের দিকে যদি আমি যাই, দেখো এখানে আরো গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে। আচ্ছা, এখানে যে সিটিকে ওয়ান আমি দিয়েছিলাম, একটু যদি দেখি, এবার টেনে সোজা করা যায়, হ্যাঁ, বিভিন্ন করে করে নিজের মতো সাজানো যায় চিত্রটা। এই যে এই তুমি মনে করো যে সিডিকে সাথে, সিডিকে ওয়ান কে আমি যদি মূল জায়গায় রাখি, তার সাথে বাকিগুলাকে সুন্দর করে সাজাই দেই, তাহলে আরো সুন্দর করে দেখানো যাবে চিত্রগুলা। মানে টেনে টেনে আমি কোন চিত্রটাকে এক্সপোর্ট করবো সেটা আমার ইচ্ছা মতো আমি সুন্দর করে সাজাইতে পারবো আর কি। নিজের মতো করে সাজাই এবার চিত্রগুলো তোমরা তৈরি করবো আর কি। এখন এই যে এখানে যদি আমি ক্লিক করি সিডিকে ওয়ানে, তো সিডিকে ওয়ানের এই যে ডিটেলস তথ্যপত্র, এই জিনিস সম্পর্কে যে বর্ণনাটা, এই সব বর্ণনাগুলো কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। যে চেইনের মধ্যে 297টা অ্যামাইনো অ্যাসিড আছে, এবং তার সিমিলার, এবং কি পাথওয়েতে সে কাজ করে, সে কোন ধরনের, মানে ওই স্পেসিফিক জিনটা বলছে সাইক্লিক ডিপেন্ডেন্ট ওয়ান plays a key role in the control of the eukaryotic cell by modulating the centrosome cycle as well as the mitotic the onset process. Promotes GM transition and regulate the G1 process, G1S translation associated with the multiple interface cyclins। মানে এই পদ্ধতিতে সে কাজ করে। কি করার প্রয়োজন হয় তার ক্ষেত্রে সে বলছে যে রিকোয়ার্ড ইন হায়ার সেল ফর এন্ট্রি ইনটু দা এস ফেজ অ্যান্ড মাইটোসিস। মানে এস ফেজ এবং সেল সাইকেলের ক্ষেত্রে যে প্রযোজ্য জিনিসগুলো, সেই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। তো এটা সম্পর্কে যে বর্ণনা, এবং তার 4টা চিত্র এখানে দেওয়া আছে, তার মধ্যে 100% যেটা আছে এটা দেখছি আমরা আলফা ফোল্ড প্রোটিন। তাহলে অ্যারো দিয়ে নিচের দিকে যাব। এখন দেখো যে বাম পাশের এটা, আমি যে বামের দিকে স্কোর হাই যেটা, সেখান থেকে যে বাম দিকে যে 100% যেটা, সেটার কিন্তু কোনো প্রোটিন তুমি পিডিবি ডাটা সেটে পাবা না। আলফা ফোল্ড প্রোটিন, যে প্রোটিনটা মানে হোমোলজি মডেল করে তৈরি করা হয়েছে এবং ডাটাবেজের মধ্যে আছে। তা আমরা যে প্র্যাকটিক্যালটা চাই, যেটা পিডিবিতে পাওয়া যাবে, এই যে ক্লিক করলে ডান দিকে যখন ক্লিক করতে যাবে, হ্যাঁ 100% আইডেন্টিটিতে পিডিবিতে আছে এই প্রোটিনটা। কি প্রোটিন, এটার নাম ছিল সিডিকে ওয়ান, বাট এর পিডিবি আইডি কত, প্রোটিন ডাটা ব্যাংকের আইডিটা কত? মানে সিডিকে ওয়ান দিয়ে তুমি যে বেস্ট প্রোটিন হিসেবে নিবা, হাজার হাজার প্রোটিন তো আছে, তার মধ্যে কোনটাকে নিব আমি? আইডেন্টিটি 100% অথবা 0.9, মানে 9, ওই যে সাইটোস্কোপে যেটা আমরা দিব স্কোর, সে 0.9%, 90% সিমিলারিটি। তো এখানে দেখতে এটা একটা পেয়েছে পিডিবিতে 100%, তাহলে এই প্রোটিনটাকে একটা আইডি আছে যে 4YC6, এইটাকে আমাকে ডাউনলোড করতে হবে। আমরা ওই যে ডকিং, মানে পাইরেক্স এর মাধ্যমে যে ডটিং করছে হাজার হাজার প্রোটিন থেকে পিডিবির কোন আইডিটাকে আমরা নিব, দেখি এর পরেরটাই। হ্যাঁ, এর পরেরটা দেখলাম যে হোমোলজি মডেলড, এরপরের দেখলাম যে হ্যাঁ আরেকটা আছে, 4 নাম্বারটাও সেও 60W1। এখন এই দুইটার মধ্যে যে আমরা বলছি সিটিকে ওয়ান, এই দুইটা প্যারামিটার মধ্যে আমি কোন প্রোটিনটা নেব, এই সেটা সিলেকশন করার জন্য তখন আমার চলে যে ইউনিপোর্টে যাইতে হবে। যাওয়ার পর দেখতে হবে রেজুলেশনটা কি, রেজুলেশন কি, বাইন্ডিং সাইট কোথায় কোথায় আছে, সেটাকে দেখে তখন আমার এই প্রোটিনটাকে সিলেক্ট করতে হবে যে না এই প্রোটিনটাকে নিয়ে আমি কাজ করব। এইভাবে এখান থেকে প্রোটিনের তথ্যগুলো নিচের দিকে যদি আমি যাই, দেখো নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে দেখো মানে কোনটাকে স্কোর সবচেয়ে বেশি, এই যে প্রোটিনের মধ্যে নোড বলে, নোড কোনগুলো, এই যে যার সাথে যার ইন্টারাকশন হয়েছে, যে একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, এটা হচ্ছে নোড, এটা নোড।
আর এই যে এটা স্ট্রিং, এটাকে বলা স্ট্রিং, এবং এটা কোনটার সাথে কে করছে সেটার, এটা দুইটা নোডের মধ্যে ইন্টারাকশন যেটা, সেটার প্রোটিনের ক্ষেত্রে যে ইএসপি, এটা এটা নাম্বার দেওয়া আছে, নোড অ্যাক্সেস টু মানে ইন্টারাকশন টু যেটা আছে সেটা দেখা আছে। এখানে হাইয়েস্ট স্কোর যেগুলো পাবো সেগুলো আমরা নিব। যে 0.99% সিমিলারিটি যে পাওয়া গেছে, তার মানে এই যে একটা প্রোটিন, এই দুটার মধ্যে যে ইন্টারাকশনের স্কোর সবচেয়ে বেশি। তা আমি এখানে যদি ক্লিক করি, জাস্ট ক্লিক করার পর দেখো দুইটার মাঝখানে যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনের তথ্যপত্রগুলো আমার এখানে দিয়ে দিচ্ছে। তো আমি যদি বলি যে হ্যাঁ, আমি স্ট্রিং এর মাধ্যমে যে প্রোটিনগুলো পেয়েছিলাম সিডিকে 1, তার মধ্যে যে নোডগুলো ছিল তার নোডের মধ্যে সবচেয়ে বেস্ট ইন্টারাকশন দুইটা নোডের মধ্যে হয়েছে, সেই দুইটা হচ্ছে দুইটা প্রোটিনের আইডি, এ একটা এবং তাদের স্কোর এত, আমার লিটারেচারের মধ্যে এই কথাটা লিখতে হবে। এখান থেকে ওই তথ্যটা আমরা নিয়ে এখানে যদি আমি নিয়ে 9, 8, দেখো কতগুলো আছে, আবার একটা আছে 99%, তার মানে এটা যদি আমি সিলেক্ট করি 99, সাধারণত পেপারে যেটা ব্যবহার হয় 0.7% বলে, 70% স্কোর পর্যন্ত সাধারণত নিয়ে রাখা হয়, 70% পর্যন্ত। এরপর ক্লাস্টার ভিউ এখানে যদি আমরা দিতে চাই, এই ক্লাস্টার ভিউটা আমাদের এখানে লাগে না, যার কারণে এটা আমরা দিই না। তা আমি একটা প্রোটিন সেট একটা ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে এখন আমি একটু নেটওয়ার্ক তৈরি করবো, প্রোটিনের নেটওয়ার্ক যেটা, এটা ছিল যে প্রোটিন সিলেকশনের ক্ষেত্রে কিভাবে আমরা ডিজিজ দিয়ে প্রোটিন সিলেকশনটা করতে পারি। যেমন এইখান থেকে আমরা যদি এখন দেখি, আর একটা দেখে নিই আমরা, এই যে ডাটাবেসটা আমরা এখানে তৈরি করেছি, হ্যাঁ, সেই ডাটাবেসের মধ্যে আমরা যদি পি ভ্যালুতে, সরি, এখান থেকে যদি একটা প্রোটিন আমি নেই, যে কোনো একটা প্রোটিন আমি দেখি সি দিয়ে কি আছে, 33,000 থেকে মনে করো আমি একটা প্রোটিন, যে কোনো একটা প্রোটিন টপ 10 এর মধ্যে থেকে অথবা টপ 20 অথবা সবগুলোর মধ্যে থেকে সাপোজ আমি এই প্রোটিনটাকে সিলেক্ট করলাম, অথবা এই দিক দিয়ে সিলেক্ট করি, যে কোনো স্ক্যাফোল্ড অ্যাটাচমেন্ট, ফসফেটেজ ইনহিবিটর রিসেপ্টর, হ্যাঁ, এখান থেকে আমি এই প্রোটিনটাকে কপি করলাম, যে কোনো একটা প্রোটিন আমি কপি করলাম, কপি করে এখন আমি স্ট্রিং এ যাবো, আবার যাওয়ার পরে প্রোটিনটাকে আমি দিলাম কন্ট্রোল V, এটা পেস্ট করলাম, এটা হোমোসাপিয়েন্স, একটু সার্চ করে দেখি এই ধরনের প্রোটিনের কোন নেটওয়ার্ক আছে কিনা, দেখো এই যে এর সাথে কিন্তু নেটওয়ার্ক আছে, একটু বাড়াই দিয়ে যদি দেখি আমি, হ্যাঁ আছে, যদি আরো বাড়াও, তা যত বেশি বাড়াবো তত নেটওয়ার্কিংটা বাড়তে থাকে, কিন্তু ওই যে কনফিডেন্স লেভেল স্কোর পরবর্তীতে আমরা ঠিক করতে পারি, এটাকে লেস করলে পরে আবার লেসে চলে যাবে। এর ভিতরে আমি যদি দেই, শর্টিং এর মধ্যে আমি যদি দেই, সিলেক্টের ভিতরে দেখো সব সিলেক্ট করা আছে, আমরা লাগবে কি এক্সপেরিমেন্টাল সবচেয়ে বেস্ট দিয়ে আমি আপডেট দিলাম, দেখো এটা নেটওয়ার্ক কিন্তু এখানে আছে আমার যে প্রোটিনের সাথে, তাই এটা নেটওয়ার্ক তুলে এখন এই ছবিটা আমি রেখে দেবো ডাউনলোড ইমেজ আকারে, এবং টিএসবি ফাইল অনুযায়ী আমি রেখে দেবো। এইভাবে করে আমরা এই এনসিবিআই থেকে রোগ অনুযায়ী আমার প্রোটিন টার্গেটকে সিলেক্ট করে সেই টার্গেটের নেটওয়ার্কটা আমরা এখান থেকে বের করতে পারি। এখন আমরা একটু সফটওয়্যারে যাই, আমাদের যে সাইটোস্কেপ সফটওয়্যার। আচ্ছা, তার আগে প্রোটিন রিলেটেড আরো কিছু তথ্যপত্র নেটওয়ার্কিং থেকে আমরা কিভাবে জানতে পারি সেটা একটু দেখি, আরো কয়েকটা প্রোটিন ডাটাবেস থেকে। উম, তো ওটা আসুক, ততক্ষণে আমরা দেখা যায় স্ক্রিন। জি স্যার, দেখা যায়। আচ্ছা, এটার নাম হচ্ছে সাইটোস্কেপ, এই ফ্রি সফটওয়্যার। সাইটোস্কেপ দিয়ে তোমরা সার্চ দিয়ে হবে, ডাউনলোড করবা, ডাউনলোড করলে পরে এরকম একটা উইন্ডোর মতো আসবে, আসার পরে দেখবা যে এখানে অনেকগুলো তথ্যপত্রগুলো দেওয়া আছে। তো এই জায়গায় এইটা হচ্ছে তোমার যে সিলেকশন বার, এই বাম বাম পাশে, এখান থেকে আমি বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারবো। এই এইটা হচ্ছে ডিসপ্লে উইন্ডো, মানে যাদেরকে আমি আনতে চাই, যে সমস্ত নেটওয়ার্ক তৈরি করবো তার তথ্যপত্রগুলো এখানে আসবে, চিত্রগুলা, ইমেজ ইমেজ ডেস্কও বলা হয় এটাকে। আর নিচে যেটা আছে এটা টেবিল, বিভিন্ন প্রকার টেবিল এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে মনে করো এখন এই যে নেটওয়ার্ক নিয়ে, যেহেতু আমরা ফার্মাকোলজিক্যাল নেটওয়ার্ক, প্রোটিন প্রোটিন ইন্টারাকশন নেটওয়ার্কটা তৈরি করতে চাই, ড্রাগ তো আমরা দেখছি আগের থেকে কোন ড্রাগ কোন জিনিস নিয়ে কাজ করবো সেটা আগেই দেখা হয়েছে। তো এই জায়গার মধ্যে
এই নেটওয়ার্কের ভিতরে সবচেয়ে প্রথমে নেটওয়ার্ক এই শব্দটা থাকবে। এরপর দেখো নেট, এই যে একটা চিত্র দেওয়া আছে নেটওয়ার্ক চিত্র, হ্যাঁ এটা এই স্ট্রিং, এইখানে ভিতর ক্লিক করার পরে এই যে বহু পরিমাণ তথ্যপত্রগুলো এখানে দেওয়া আছে। এগুলো অনলাইন থেকেও আমি নিতে পারবো, আবার এইখানে সরাসরি কন্ট্রোল এন্টার দিয়ে আমি পেস্ট করতে পারবো। আমি যেমন সিডিকে ওয়ান নিয়ে কাজ করছি, তাহলে আমি একটু দেখি যে শুধু একটা নিয়ে যদি আমি পাই কিনা। সিডি কে ওয়ান আমি দুইটা ভাবে দেখাবো আমি। দেওয়ার পরে আমি এখানে যে সার্চ বার আছে, সার্চ বারে আমি ক্লিক করব। দিলে ও অটোমেটিক্যালি এই অনলাইন ডাটাবেস থেকে নেট কানেকশন থাকলে সে অটোমেটিক্যালি ওই তথ্যপত্রগুলো একত্রভাবে তার এখানে ডাটাবেসে নিয়ে নিবে। তো সে পায় নাই, যেহেতু পায় নাই নেটওয়ার্ক স্লো থাকার কারণে, তাহলে সে কি করবে, আমি এখন চলে যাবো যেটা এটা কেটে দিব। কেটে দিয়ে আমি যে ডাউনলোড করছিলাম, যে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর ইম্পোর্টে যাব। ইম্পোর্ট কিসে আছে, নেটওয়ার্কটা আমি যে ডাউনলোড করে রেখেছি আমার একটা ফাইলের মধ্যে আছে, নেটওয়ার্ক ফ্রম ফাইল। কোন ফাইলে আমি রেখেছিলাম, আমার যেটা আছে ডাউনলোড ফাইল, ডাউনলোড, এর মধ্যে ছিল হচ্ছে টিএসবি ফাইল, স্ট্রিং টিএসবি, শর্ট ওয়ান শর্ট টু, হ্যাঁ এটা সম্ভবত এটা। ওপেন দিলাম, দেখো ওপেন দেওয়ার পরে এই যে দেওয়ার পরে একটা নেটওয়ার্ক কিন্তু আসছে। এই জায়গার মধ্যে একটা নেটওয়ার্ক আসছে, সেই নেটওয়ার্কটা ডানে সাদা জায়গার মধ্যে আমি যদি বাম পাশে কার্সরটা নড়াচড়া করি তাহলে সে ঘুরবে। এখন এটা দেখতে খুব খুব একটা বেশি ভালো লাগতেছে না, অত বেশি সুন্দর দেখাচ্ছে না। এখন আমার করণীয় কি, কি করলে পরে এটাকে সুন্দর একটা ইমেজ ক্রিয়েট করতে পারি আমি। সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আসার পরে আমরা যাব হচ্ছে লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পরে দেখবা যে নিচের দিকে অনেকগুলা প্যারামিটার এগুলো দেওয়া আছে যে দিকে। সেই লেআউটে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্কুলার লেআউট দিব, এবং দেওয়ার পর অল নোটস, নোটস মানে যে কোডিং করা যেটা, এই যে এগুলো নোট বলা হয়। আর এদের এই যে দাগ যেটা এটাকে স্ট্রিং বলা হয়, এজ বলা হয়, এজও বলা হয়, তারপরে স্ট্রিংও বলা হয়। অল নোটস দিলাম, দেওয়ার পরে কি হলো দেখো তো, মানে সুন্দর একটা চিত্র ক্রিয়েট হয়ে গেছে না অটোমেটিক্যালি। এটা কিন্তু আমি স্ট্রিং থেকে অনলাইন থেকে যদি করতে যেতাম প্রত্যেকটা একদম টেনে 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 আলাদাভাবে আমার করা লাগতো। যার কারণে এখন আমি সরাসরি কি করলাম, আমার এই সফটওয়্যার থেকে যে নেটওয়ার্কটা আমি তৈরি করলাম, এই যে সুন্দর একটা নেটওয়ার্ক। এখন দেখো আমার এখানে আমি বেস্ট পেয়েছিলাম কোনটা, সিডিকে ওয়ান। এখন এখানে মনে করো 500 আছে, সাপোজ ধরো 500 আছে, কিন্তু আমাদের তো আমি জানি না আমার কোনটা সিডিকে ওয়ান। তখন আমি কি করবো, এখানে সার্চ বার আছে, এটার মধ্যে আমি লিখবো সিডি কে ওয়ান দিয়ে আমি এন্টার দেবো। অটোমেটিক সিডিকে ওয়ান এর সাথে দেখো খুব গুরুত্বপূর্ণ এটা দেখো, এই সিডিকে ওয়ানটা আমি একটু মাঝখানে নিয়ে নিলাম। এখন দেখো স্ট্রিং এ কোনো পরিবর্তন হয়েছে, কি বলতে পারবা? সিডিকে ওয়ান দিয়ে সার্চ দেওয়ার পরে স্ট্রিং এ কোনো চেঞ্জ আছে? মানে আমার এজ, যেটা এজ লাইনে কোনো চেঞ্জ আছে? আবারও একটু ব্যাকে যায়, লাইনে কোনো পরিবর্তন বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার, কথা কি শোনা যাচ্ছে না নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। মানে আমি যে যে সিডিকে ওয়ানটা আমি আবার উইডো করে দিলাম, সিডিকে ওয়ানটা বন্ধ করে দিলাম। এখন এটাকে আমি সুন্দর করে অ্যারেঞ্জ করবো কিভাবে, লেআউটে যাব, সার্কুলার লেআউট, এই যে হয়ে গেল। এখন আমি এর ভিতরে বেস্ট কোনটা পেয়েছিলাম, ধরে নিয়েছিলাম কি একটা বেস্ট পাবো, সেটা কি ছিল আমার, আমি যেটা পেয়েছি সেটা সিডিকে ওয়ান। সিডিকে ওয়ান কি এখানে আছে, দেখা যায়? জি স্যার, আছে স্যার। আছে, কিন্তু সেটাকে আমি আমার বেস্ট যেহেতু তার সাথে কারা কারা নেটওয়ার্কিং এ জড়িত আছে তাদেরকে একটু আমি হাইলাইট করতে চাই। সেজন্য কি করবো, এখানে যাবো, যাওয়ার পরে লিখবো সি ডি কে ওয়ান, লিখে আমি এন্টার দিলাম। সিডি কে ওয়ান এর সাথে দেখো ভিতরে তার যেটা ছিল, এই যে এজ যেগুলো ছিল সেখানে তো লাল হয়ে গেছে, হ্যাঁ। এখন এইটাকে আমি মাঝখানে নিয়ে আসবো, বাকিগুলো একটু সরাই নিয়ে আসলাম। এই সিডি কে ওয়ানটাকে এখন হাইলাইট করে দিয়ে এখানে দেওয়ার পরে আবার এন্টার দিব। এই দেওয়ার পরে একটা নতুন চিত্র আসলো। হ্যাঁ, নেটওয়ার্কিং কোন কোন প্রোটিনের সাথে সিডিকে ওয়ানটা জড়িত। এখন সেটার জন্য আমি এক্সপোর্ট ফাইলে যাব, এই ইমেজটাকে আর একটু বড় করে সুন্দর করে নিয়ে
আচ্ছা, এটাকে আমি দিয়ে আবার এন্টার দিয়ে আমি লাল করে দিলাম, দেওয়ার পর একটু বড় করে, হ্যাঁ ঠিক আছে, যেন সবগুলাই যেন পায়, সুন্দর করে একটা আকৃতি পায়। এখন এক্সপোর্টে যাব, যাওয়ার পরে এক্সপোর্ট ইমেজ, ইমেজে যাওয়ার পরে রেজুলেশন জুম যেটা তুমি 100% দিবা, সবটাতে 100%। দেওয়ার পরে কোথায় আমি সেভ করতে চাই, বাকি সব ডিফল্টই থাক, এগুলো চেঞ্জ করবো না কোনো কিছু, 100% দিয়ে আমি এটা ডাউনলোডের মধ্যে এটা দেখতে চাই যে পিপিআই কার সিডিকে 1 সিডিকে 1 দিয়ে আমি সেভ করলাম। ওকে, দেখি আসছে, একটা সুন্দর চিত্র জি পেয়ে স্যার। গেছি না? এখন এটা আমি পেপারে ব্যবহার করতে পারবো, আমার যে ম্যানুস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা এই চিত্রটা সুন্দর করে ব্যবহার করতে পারবো। ওকে, রিপ্লেস, এটা কপি করলাম, কন্ট্রোল ভি, এসে গেছে না? জি স্যার। এই যে নেটওয়ার্ক বিল্ড, কিভাবে প্রোটিন থেকে প্রোটিনের নেটওয়ার্ক গুলো তৈরি করা হয়, এবং সেই প্রোটিনের একটা ছিল হচ্ছে আমাদের এনসিবিএ থেকে আমরা কিভাবে প্রোটিন সিলেক্ট করতে পারি রোগ অনুযায়ী, তার লগ ফোল্ড ভ্যালু এবং পি ভ্যালু অনুযায়ী কিভাবে আলাদা করব, টপ 10 কিভাবে করা যায়, সেই তথ্যপত্রগুলো আমরা এখানে নিলাম। নেওয়ার পরে এই চিত্রগুলো আমরা এখন বানাই। এখন এই ভিতরে যে নেটওয়ার্কের ভিতরে আর একটা কাজ আমি এখন করব, সেটা হলো দেখবা যে স্টাইল, এই যে স্টাইল এখানে ক্লিক করলে পরে নতুন একটা তৈরি হলো। এখন মনে করো আমি এই কালার গুলো একটু চেঞ্জ করতে চাই, তো এই কালারের ভিতরে যাওয়ার পরে মনে করো কি কি কালার আছে দেখি, সেই কালার গুলো অনুযায়ী আমি একটু যদি ক্লিক করে দেখি, স্টাইল, কালার, লেভেল, সিলেকশন ছাড়াই করতে হবে। আচ্ছা, এখানে সাইটো হুব্বাতে যাইতে হবে, সরি, এখান থেকে যাবো আমরা সাইটো হুব্বা নামে একটা পজিশন আছে, দেখবে যে এখানে বাম পাশে লেখা আছে, হ্যাঁ? সাইটো হুব্বা, এই জায়গায় যায় আমি আমার এখন এই এই জায়গার মধ্যে আমি যে এই আমার যে চিত্রটা আমি নিয়ে এসেছি, এই যে মধ্যে ক্লিক কর টপ 10, এইখানে টপ 10 ক্লিক করার পরে নিচের দিকে দেখো যে শর্ট পাথ নামে একটা অপশন আছে, সেখানে আমি ক্লিক করবো। মেথডের ভিতরে যে কোনো একটা মেথড আমি দিব, দেওয়ার পরে আমি এখানে দেওয়ার পরে স্ট্রিং এ যাওয়ার পরে ও আমাকে কি করবে, এখানে একটা র্যাঙ্কিং দিয়ে দিবে, দেখবা এই যে ডান পাশে একটা র্যাঙ্কিং দিবে, মানে এই যে র্যাঙ্কিং এর মধ্যে যেটা আছে 1 2 3 এরকম করে করে যে নাম্বারিং বসানো আছে, সবচেয়ে বেশি ডিপ কালার যেটা সেখানে থাকবে 1, এরপর একই রকমের যদি মানে এই যে এটা মানে এক্সপ্রেশন হাইয়েস্ট, সবচেয়ে বেশি পরিমাণে এক্সপ্রেশন হয়েছে এটার মধ্যে, এটাকে বোঝাচ্ছে যে 1, এরপর স্কোরিং করে করে নিচের দিকে গেছে, মানে উপর থেকে নিচে, তার মানে যত বেশি এক্সপ্রেশন লাল যত বেশি হবে সেটা হচ্ছে আমার বেস্ট টার্গেট। এখানে আমার বেস্ট টার্গেট সিডিকে 1, এই সেই সিডিকে 1, এই সিডিকে 1 এখানে যে আছে, এখানে যে আমরা দেখছি সিডিকে 1, সিডিকে 1 যদি আমি উঠাই দিই, আবার যদি এখানে সিডিকে 1 দিয়ে দিই, তাহলে এখানে সিডিকে 1 চলে আসছে, এই যে দেখো সিডিকে 1, তার মানে আমার বেস্ট টার্গেট হচ্ছে সিডিকে 1 এখানে। এবং কেন, তার মধ্যে এই যে স্ট্রিং এর মধ্যে আমি এটা পেয়ে গেছি, সবচেয়ে বেশি হাইয়েস্ট আমার এখানে সবচেয়ে বেশি হয়েছে, এক্সপ্রেসড হয়েছে এই জায়গায়।
এদের র্যাঙ্কিং এর মধ্যে 1। এখন মেথড আমি চেঞ্জ করে দেই, এখানে টপ 10 ক্লিক করার পরে মেথড আমি চেঞ্জ করি। সেই অনুযায়ী যদি আবার আমি দেখো যে যদি এরকম দেখি যে চিত্রগুলো আমি দেখতে চাই, চেক দ্য ফার্স্ট স্টেজ নোড দিয়ে ক্লিক করলে পরে নতুন করে সে আবার ফার্স্ট স্টেজ নোডে চলে যাবে। এই চিত্রগুলো আবার আমি এক্সপোর্ট করতে পারবো স্ট্রিং ডাটাবেস থেকে। যদি আরেকবার আমি দেখাই এটা, এখন আগে যতগুলা কাজ করছি এবং পরে যতগুলা কাজ করবো আমরা সবগুলা কিন্তু এখানে সেভ থাকে। আবার নেটওয়ার্কে চলে গেলে পরে ওই নেটওয়ার্কে যাওয়ার পর যে নেটওয়ার্ক থেকে এটা আমি যদি ডিলিট করে দিতে যাই তাহলে দুই ভাবে ডিলিট করা যাবে। এটা যে ডিস্ট্রয় একটা একটা করে, অর্থাৎ ডিস্ট্রয় নেটওয়ার্ক যদি দিয়ে দেই অটোমেটিক্যালি সে চলে গেল। এটা যদি মাইনাস করে দেই চলে গেছে। এখন কোনো টেবিলও নাই, আবার কোনো ফাংশন এখানে নাই। এইবার আমি যদি মনে করো এখান থেকে এই যে স্ট্রিং এ এখানে যাওয়ার পরে নিচের দিকে যাব, যাওয়ার পরে আমি স্ট্রিং কম্পাউন্ড কয়াই ক্লিক করলাম, মানে কি কম্পাউন্ড চাই সেই কম্পাউন্ডের নাম দিলে অটোমেটিক্যালি সেই কম্পাউন্ড এখানে চলে আসবে। আবার স্ট্রিং প্রোটিন কয়াই, যে প্রোটিন যেটা আছে দেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু এখানে প্রোটিনের নাম দিলে সেই প্রোটিন কয়ারি চলে আসবে। যার কারণে আমরা আগের থেকে যেহেতু কি করি, যেহেতু আমাদের নেটওয়ার্ক বিল্ড করার জন্য আগের থেকে প্রোটিন ডাউনলোড সিলেকশন করা থাকে, যার কারণে ওই প্রোটিন গুলো দিয়ে আমি যে নেটওয়ার্ক দিয়ে ওপেন ওপেন ফাইলে দিয়ে ইম্পোর্টে যায় আমি যে ফাইল থেকে এটা নিয়ে আসি। দেখি আর একটা জিনিস দেখি আমরা এখানে স্ট্রিং এর আর কোনো কিছু আছে কিনা। জিন ইন্টারাকশনস, নেটওয়ার্ক, দেখো এটার মধ্যে কোনো এজ নাই, শুধু নোড গুলো আছে, তার মানে ইন্টারাকশন নাই, কোনো ইন্টারাকশন এটার মধ্যে নাই। তাহলে এটা আবার আমি ডিস্ট্রয় করে দেবো, ওকে দিয়ে দেবো। এরপর এখান থেকে আমি লিখি ইন্ডিভিজুয়াল, যদি লিখি সিডিকে 2 দিয়ে আমি কাজ করতে চাই তাহলে সিডিকে 2 দিয়ে আমি ক্লিক করলাম। দেখো আমি যে একটা একটা করে লিখেও আনতে পারবো, অনলাইন থাকলে বা অ্যাক্টিভ থাকলে এটা চলে আসবে সরাসরি। নাই, কোয়ারিতে নাই, যার কারণে আসে না। তো এইভাবে করে আমরা মোটামুটি তোমার স্ট্রিং থেকে কিভাবে সাইটোস্কেপে আসতে পারি, সেই সাইটোস্কেপের মাধ্যমে কিভাবে আমরা কাজগুলো কমপ্লিট করতে পারি, এটা নেটওয়ার্ক বিল্ড করতে পারি, সেই জিনিসগুলো আমরা এখানে দেখলাম। এবার জি না রে, এটা দুর্বল। আমার বাসায় খুব নেট দুর্বল আর কি। আর একটা জিনিস ছিল, ওটা দেখাইতে পারলে সুবিধা হতো সবার। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? নেটওয়ার্ক বিল্ড কিভাবে করব আমরা, ডিজিজ থেকে কিভাবে প্রোটিন গুলাকে নিয়ে আলাদাভাবে কাজটা করব? এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে নেট পাচ্ছি না ঠিক মতো আমি, স্লো অনেক। স্যার আমার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার অ্যাকচুয়ালি আমরা যে এনসিবিআই থেকে যে ফিগার গুলো নেবো, এইটা আমরা পেপারে ইউজ করব, এখানে হ্যাঁ, কপিরাইট কিছু আসবে না? কোনটা, যে চিত্রটা ব্যবহার করব? জি। না না, আসবে না কেন, আমরা ওই রেফারেন্সটা দিয়ে দেবো। ওখানে একটা লিঙ্ক তৈরি হবে, সেই লিঙ্কে একটা রেফারেন্স আছে, সেই রেফারেন্সটা আমরা অবশ্যই দিয়ে দেবো যে এনসিবিআই থেকে আমরা ওই লিঙ্ক থেকে এটা নিয়েছি। সো কপিরাইট হবে না এটা। আর কোনো কোশ্চেন? আমার বাসা নেটওয়ার্ক খুবই দুর্বল কাজ করতেছে, সরি, যার কারণে
জাস্ট স্ট্রিং থেকে আরেকটা জিনিস দেখানো ছিল আমার, যে কিভাবে কম্পাউন্ড থেকে প্রোটিন ডাটাবেসটাকে আমরা নিব। মূলত এই দুইটাই ছিল আজকের লেকচারের মূল বেস, আর একটা এক্সট্রা অতিরিক্ত ছিল আর কি। আর কোনো কোশ্চেন? কি ব্যাপার, কারো কোনো কোশ্চেন নাই? বুঝলাম না। কোনো কোশ্চেন নাই। তাহলে দুইটা জিনিস আমরা আজকে যেটা মোটামুটি পাইলাম, তথ্যপত্র একটা সরাসরি আমরা স্ট্রিং থেকে একটা ডাটাবেস তৈরি করতে পারি, যেটা এটা হজাবরল অবস্থায় থাকে, সিলেকশন করতে আমাদের অসুবিধা হয়, নেটওয়ার্কিংটা তৈরি করতে পারি না আমরা এভাবে সুন্দর করে। তো স্ট্রিং বাদ দিয়ে আমরা যেটা করতে পারি, সাইটোস্কেপ যেটা আছে সেটার মাঝখানে আমার স্ট্রিং ডাটাকে আমরা পেস্ট করার পরে ওইটার থেকে আমি সেন্ট্রাল আমার সবচেয়ে ভালো স্কোরের কোনটাকে আমি টার্গেট বানাবো। যেমন এখানে অনেক প্রোটিন ছিল, এই যে অনেক প্রোটিনের মধ্যে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট, সেই বেস্ট ওয়ানটা কোনটা সেটাকে আমরা সাইটোস্কোপের মাধ্যমে, সাইটোস্কোপ সফটওয়্যারের মাধ্যমে, র্যাঙ্কিং এর মাধ্যমে আমরা সেটা তৈরি করতে পারি। আর হচ্ছে আচ্ছা, আরেকটা ওয়েবসাইট যেটা আমি আপনাদেরকে দেখাই দেই, সেটা নামটা বলে দিচ্ছে, ওইটা গেলে পরে আপনি ড্রাগ থেকে কিভাবে নেটওয়ার্কিংটা তৈরি করা হয় সেটার নাম হচ্ছে, একটু লিখে নিতে হবে, নেট কাজ করছে না যার কারণে এটা লিখে দিলে ভালো হয়। GENRA, জেন আর এ নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা ড্রাগের মাধ্যমে কিভাবে প্রোটিন গুলাকে আনতে, GENRA ওয়েবসাইট থেকে GENRA লিখলে পরে অটোমেটিক্যালি এটা চলে আসবে, GENRA, জেন আর এ। ওখান থেকে আমরা ড্রাগ দিলে পরে অটোমেটিক তার একটা কি কি প্রোটিনের সাথে সে বাইন্ড করতে পারে, সেই বাইন্ডিংটা আমরা দেখতে পারবো আর কি। এইটাই ছিল মূলত আজকের লেকচার আমার, যে কিভাবে প্রোটিন নেটওয়ার্কিংটা আমাদের সাথে আমরা তৈরি করতে পারি। কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা সেশন এখানে ক্লোজ করতে পারি আজকে। রাফি, ইমন, রাফি, কেউ আছো তোমরা? জি স্যার। তাহলে যদি কোনো কোশ্চেন নাই অথবা কোশ্চেন থাকলে চ্যাট বক্সে দিতে পারে, পরে আমরা উত্তর দিয়ে দিব। নাহলে ক্লোজিং করে দাও তাহলে সবাইকে বলে। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ যতক্ষণ ধরে ক্লাসটি করার জন্য। এবং আশা করি আজকে যে নেটওয়ার্ক ফার্মাকোলজি ক্লাসটা, সেখানে আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখতে পারছি, এবং আশা করি ইনশাল্লাহ আমার এক্সামের পরে আমি স্যারের সাথে নেটওয়ার্ক ফার্মাকোলজি নিয়ে ইনশাল্লাহ কিছু কাজ করবো এবং পাবলিকেশন করবো। এবং পাশাপাশি আমি এটা বিশ্বাস করি যে আজকে যে সেশনে ছিলেন প্রথম থেকেই, আমি দেখেছিলাম প্রায় 100-র উপরেও অনেক পার্টিসিপেট ছিল, অনেকে পরীক্ষা ছিল, যার কারণে পরবর্তীতে হয়তো বা লিভ নিয়েছে। তারাও আশা করি ইনশাল্লাহ ইন্টারেক্টিভ হয়ে সামনে এই ধরনের কাজগুলো করতে আগ্রহী হবে, এবং আমাদের পরবর্তী যেই সেশন গুলো আছে সেগুলো করার হলেও ইনশাল্লাহ আশা করি সবাই উপকৃত হবে। তো আজকে এ পর্যন্তই আমাদের আহ ছিল। আজকে আমরা আমাদের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।